স্টার্ট করছি। আমরা মনে শুরু করি কিনা। তো একটা বিষয় ছিল যে রেবিটের শুরুতে যতজন থাকে টেইলে গিয়ে লাস্টে গিয়ে কতজন ধরে রাখতে পারে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এখন ঠিক আছে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু যারা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থেকে যাচ্ছেন এবং তারাই যারা আসলে সত্যিকার অর্থেই, আমি বিশ্বাস করি, সত্যিকার অর্থে জিনিসটাকে ধারণ করে এবং যারা সত্যিকার অর্থে করতে চায় শেষ পর্যন্ত তারাই মানে টেকসই হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে একটা গ্রুপ সবাই তো আর একভাবে না, সেটা আমি বুঝছি। তো মোস্ট প্রবলেম 18 জন বা এরকম 19 জনের মতো ছিল, সেই অর্থে যদি কি তাদেরকে আমি ধরে দিই 3 থেকে 4 জন, স্টিল আমরা প্রায় 7 থেকে 8 জনের শর্ট আছি। হোয়াটএভার, আমরা আসলে সত্যি কথা বলতে একটা শেষের দিকে পৌঁছে গেছি। যে পর্যায়ে আমরা আছি শেষের দিকে পৌঁছে গেছি এবং এ পর্যায়ে এ পর্যায়ে আমি হ্যাঁ, এ পর্যায়ে আমি আসলে আহ, আশা করতেছি যে আপনারা এটা নিয়ে ওয়ার্কআউট করতে গিয়ে কারো কোনো ইস্যু ক্রিয়েট হলে, কাজটা করতে গিয়ে যে কোথায় আমরা আটকাচ্ছি, নিজের হাতে করলে কোয়েশ্চেন গুলো আসবে। অ্যাকচুয়ালি 10 থেকে 12টা ক্লাসেই আসলে এটা শেষ হয়ে যায়। আমার এটা 10-16টা ক্লাসে করার রিজন ছিল, আমি প্রথম ক্লাসে বলছিলাম রিজনটা হচ্ছে আমি মাঝখানে কয়েকটা ক্লাসে আমি জিনিসটাকে রাখছিলাম। জিনিসটা আহ, যেহেতু বহুল চর্চিত না, এটা একেবারেই চিটারের কনটেক্সটে, এটা নিয়ে মাত্র কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কাজ হচ্ছে, অনেকে ধরতে একটু সময় লাগবে, কেউ হয়তো একেবারেই কিছু জানি না, জিরো থেকে স্টার্ট করতে গিয়ে একজন একইভাবে আসলে রেসপন্স করবে এবং কোয়েশ্চেন গুলো মানে তৈরি হবে। এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলোর জন্য আমি আসলে মাঝখানে একটু গ্যাপ ব্রেক দিয়ে দিয়ে মানে ক্লাসটাকে সাজিয়েছিলাম। হ্যাঁ, তো সে পর্যায়ে আমাদের যে টোটাল যে সিলেবাস, আমি একটু কাগজ দেখি, টোটাল যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের আমরা আসলে টেইলেই ছিলাম, একেবারে শেষের দিকেই ছিলাম। হ্যাঁ, রুমটা নিয়ে একটা ইস্যু ছিল, রুমের কালার স্কিমটা নিয়ে আমি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম। আর হ্যাঁ, গ্রাফিক্স লাইন বলতে আমি ওই যে এটা একটা ডিসকাশন। কোনটা কোনটা বলেন তো? গ্রাফিক্স লাইন না, কালার, রুম কালার নিয়ে গ্রাফিক্স লাইন। গ্রাফিক্স লাইন আমরা আলাপ করছিলাম, গ্রাফিক্স লাইন স্টাইল, তারপরে মডেল লাইন, এগুলো রুম কালার আমার মনে আছে এটা। হ্যাঁ, এটা আমার কাছে নোটস আছে। রুম, এটা আমি আজ কথা বলবো, সমস্যা নেই। রুমটা কিভাবে জেনারেট করতে হয়, রুমের নাম্বারিং কিভাবে, সেগুলো আমরা সবই দেখছি। কিন্তু লিজেন্ডটা আনতে হয় কিভাবে, কালার স্কিমটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই রুমের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা নিয়ে আমাদের ডিসকাশন ছিল। ওটা একটা বিষয় ছিল। ক্রিয়েটিং শিডিউল, ডোর উইন্ডো, প্রিন্টিং, লাস্ট প্রিন্টিং অপশনটা একেবারে লাস্টের, ট্যাগিং। হয়েছে কি যে আমাদের টাইম থাকার কারণে কিছু কোয়েশ্চেন আগে আসলে পিছনের জিনিসটাকে আমরা আগে এনে আগে ডিসকাস করে ফেলছি। এরকম পিছনের কিছু ডিসকাশন আগের ক্লাসগুলোতে কিছু কিছু টানাতে যেটা হয়েছে যে পিছনের ডিসকাশন আসলে হয়ে গেছে। আমি রুমের ব্যাপারটা নিয়ে আজকে আলাপ করবো। এরপরে আমি রুমের ব্যাপারটা আলাপ করার পরে দেন প্রিন্টিং এর জায়গাগুলো আমি কথা বলবো। হ্যাঁ, কিভাবে প্রিন্ট কিভাবে যেতে হয়, কিভাবে এগুলোকে এক্সপোর্ট করতে হয়, এগুলো নিয়ে আমি কথা বলবো। কিছু সেট আপের ব্যাপার আছে ওখানে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, এরপরে আগামী মানে অফিসিয়ালি বোধ হয় আজকে লাস্ট ক্লাস, কিন্তু আমরা আরো দুটো ক্লাস আমি এক্সটেন্ড, আমি বলছিলাম যে নিবো আপনাদের কুশিয়ার এগুলো। এরপর আমি আরো দুটো ক্লাস থাকবো, কিন্তু ওনাদেরকে একটু আপনাদেরকেও বলতে হবে, কারণ ওনাদের তো একটা অফিসিয়াল প্রসিডিউর আছে। আমি যদিও আমার দিক থেকে বলে রাখছি যে ওদের আরো দুটো ক্লাস মনে হয় তো ডিমান্ড হতে পারে। যদি ওরা ডিমান্ড করে তাহলে আমি বলছি যে এটা মানে কোন রকম ফিনান্সিয়াল ম্যাটারের সাথে জড়িত না, আমি আমার রেসপন্সিবল জায়গা থেকে বলছি যে ওদেরকে আমি দুটো ক্লাস করাবো যদি লাগে। তো আপনারা যদি বলেন তাহলে সেই দুটো সব অ্যারেঞ্জ করবে তারা। তারা বলছে তাদের ডিমান্ড থাকলে অবশ্যই তারা টেক কেয়ার করবে। ওকে, তো এখানে এসে এ পর্যায়ে আমি রূপ ফাইল থেকে আমি একটু অন করি।
এরপর যে বিষয়গুলো আমাদের পেন্ডিং এ আছে ছোট ছোট বিষয়, খুব বেশি সত্যি কথা বলতে হয়তো হাফের আওয়ারের ভিতরে জিনিসটা শেষ হয়ে যাবে, স্টিল বাকি টাইমটা এবং এরপর আরো লাগলে দুটা ক্লাস আমরা আপনাদের প্রবলেম গুলোকে আমি আসলে সলভ করতে চাই। মানে বেসিক যে কাজগুলো আপনারা করতেছেন, এখানে যেখানে আটকাচ্ছেন, যেভাবে আটকাচ্ছেন, এই জায়গায় আসলে চাই আপনারা রেসপন্স করেন। আর মাঝখানে যে দুটা একটা ক্লাসের যে বড় ব্রেক গেল 10 দিনের মতো প্রায়, এর মধ্যে আমি আশা করতেছি আপনারা এগুলো নিয়ে চর্চা করছেন। হ্যাঁ, এবং আমি আশা করবো আপনাদের কোনো কোয়েশ্চেন হতে তৈরি হবে অ্যাটলিস্ট আগামী দুটা ক্লাসে যেন আমরা এটাকে আমরা যেন কথা বলতে পারি। প্যারামেট্রিক, ওগুলো একটু প্যারামেট্রিক, ওই যে আমি একটা পয়েন্টে শুধু অল্প একটু দেখাই দিচ্ছিলাম, হ্যাঁ, কিভাবে সুইপ কমান্ড দিয়ে কাজ করতে হয়, যেখানে সেসব জায়গায় একটা ডোমের কাজ। আচ্ছা, আমি তারপরেও একটু কি করবো। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু রুমটাতে আসি, যে রুমটা নিয়ে গতদিন আমরা কথা বলছিলাম। সো ফর এক্সাম্পল, এখানে আমি আর এম রুম কমান্ডটাই রুম অটোমেটিক দিলে অটোমেটিক তো নাম্বারিং সহ রুমগুলোর নাম বসে গেছে, ঠিক না? এটুকু আমরা গত ক্লাসে দেখছিলাম। হ্যাঁ, এখানে বলছিলাম যে বাম পাশে একটা ভিজিবিলিটির ব্যাপার আছে, ওটা অন না করলে আসলে এটা শো করে না। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি দেখাই দেবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে রুম, এখান থেকে গিয়ে যে রুম কালার স্কিম এটাকে নিব, নেওয়ার পরে যেখানে স্পেসের নাম বলা আছে না, এটাকে রুমটা দেখাই দিতে হয়, যে রুম, বুঝে গেছে আমি কোথেকে নিলাম, রুমটা দেখালাম। আর এখানে নেম আছে, আমার যেহেতু নাম্বারিং করে করাই, নাম্বার দিলাম। নাম্বার দিলে এই সব যতগুলো নাম্বার ওখানে দেওয়া আছে ততগুলো নাম্বার অটো সে লোড নিচ্ছে। তো ওকে দিলে সেটা নিচ্ছে, বাট এখানে কিছু দেখাচ্ছে না। এই কারণ এখানে ভিজিবিলিটিতে আমরা যদি এখানে যাই, গ্রাফিক্স ভিজিবিলিটি, এখানে ভিজিবিলিটি, গ্রাফিক্স ভিজিবিলিটি, এখানে রুম বলে একটা অপশন আছে, এই যে কালার স্কিম, এখানে নাম দেওয়া না, এখানে ক্লিক করলে এখান থেকে দেখাই দিতে হবে যে এটা রুম। দেখানোর পর এটা নেম আকারে যদি দেখাই, এটা চলে আসছে, সেটা অ্যাপ্লাই দিয়ে আমি যখন ওকে করবো তখন দেখেন বুঝে গেছে অটোমেটিক এখানে কি হচ্ছে, কালার স্কিম চলে আসছে, রাইট? এখন আমি এটাকে যে লিজেন্ড আকারে দেখাতে চাই, তাহলে আমাকে অ্যানোটেশন থেকে ঠিক করে, যে মনে আছে আমাদের অ্যানোটেশনে যে কালার লিজেন্ড থাকে, কালার ফিট, এটা ক্লিক করে এটাকে যদি আমি ছেড়ে দিই, এই যে রুমের ওই যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো সবাই চলে আসছে। ওকে, হ্যাঁ, এটা সিলেক্ট করে আমি যদি এটাকে এডিট দিই, আমি চাইলে এই কালার গুলোকে ক্লিক করে যে কালার দিতে চাই সে কালার দেখাই দিয়ে আমি সবগুলো কালার এখানে সিলেক্ট করতে পারবো। ওকে, এখন রুমের নাম, এই রুমগুলো রুম 1 2 3 4, আমরা যে রুমের নামগুলো এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, কারণ এক একটা রুম থেকে এক একটা নাম হবে, এটা অটোমেটেড না, কারণ কোন রুমটা কি পারপাস ইউজ করছে সেটা তো সে জানতেছে না। তো রুমের নামগুলো আমরা যেভাবে লিখবো সেভাবে এখানে আসবে। হ্যাঁ, তো এখানে যদি আমরা নাম দিই, তখন এই জায়গা আমরা যেটাকে আমরা নাম্বার আকারে আনলাম এটাকে, তাই না, এডিট করলে যে এটা নাম্বার আকারে আসছে না, তখন আমি যে নেম নামটা দেওয়ার, আমি যেটা নেম আকারে দিই ও তখন নেম আকারে চলে আসবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে রুমের মূল ব্যাপার, এটুকু বোঝা গেছে। তো আমার রুম করতে গিয়ে আমাকে দুইটা জায়গায় কাজ করতেছে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এই যে রুম, এখানে রুমের যে আর্কিটেকচার, এখানে রুম, এই রুমে এসে কালার স্কিম থেকে তার আগে আগে রুম সেট আপটা করতে হবে, তাই না? ক্লিক করে যে রুম অটোমেটিক দিলে অটোমেটিক সব জায়গায় নিয়ে নেবে। যেমন এই রুমটা নেয় নাই, কেন নেয় নাই বলতো, কেন এটা নিচ্ছে না? আমি ক্লিক করলাম কিন্তু কোনো নাম নিচ্ছে না, 12 নম্বর এভাবে দিচ্ছে, বাট ও একটা স্পেস, কারণ কি ও কোনো বাউন্ডারিটা পাচ্ছে না। তখন রুম সেপারেটর, ওয়াল পাচ্ছে না যে, এই জন্য ওয়ালটা কমপ্লিট থাকতে হয়। আমি যদি রুম সেপারেটর দিয়ে কাজটা করি, এরকম ফ্রি স্পেসের ক্ষেত্রে এটা করতে হয়। এই একটা লাইন আমি দিলাম, একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, ঠিক আছে? এবার আমি রুম সেপারেটর সিলেক্ট করি, আইসি সিলেক্ট করলাম, টিআর কমান্ড দিয়ে ঠিক আছে। এবার আমি যদি ছেড়ে দিই, ও কিন্তু
সেই রুম বলতে পারেন যে 12 সে 12ই তো থাকলো, পরিবর্তন তো হইল না। পরিবর্তন যে হলো না, তাই না? একটু আগে তো বলা যাচ্ছে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে এটাতে কোনো এরিয়া মার্ক করা নাই। এটা যদি এরিয়া মার্ক করা থাকতো তাহলে বুঝতে পারতাম, তখন এরিয়া শো করতো না। রুম সেপারেটর দিয়ে আমি যখন স্পেসটা দেখাই দিচ্ছি বাউন্ডারি, তখন এটা এরিয়া শো করবে আর কি। এখন বুঝে গেছে? এটা হচ্ছে ডিফারেন্স। আমি একটু এটা এটা নেই, এই যে এই রুমের ওই গেল, হ্যাঁ বারান্দা গুলো নেয় নাই, কারণ ওখানে কোনো সেটা রুম বাউন্ডারি সে পায় নাই। যেমন আমি যদি এটাকে যদি বলি, এটা রুম হতে গেলে সব 4টা ওয়াল থাকতে হয়। 3 দিকে ওয়াল আছে, এখানে কি ওয়াল আছে? নাই। কিন্তু আমি রুম কমান্ড জোর করে দিতে পারি ওকে, ও আসবে, একটা নাম্বার 13 নম্বর দিয়ে সে আসবে, 12 নম্বর শেষ হচ্ছে, কিন্তু ওর কিন্তু সত্যিকার অর্থে কোনো বাউন্ডারি নেই। খেয়াল করে দেখেন, আমি যদি একে সিলেক্ট করি, ও জাস্ট একটা ছোট্ট একটা ক্রসে দেখাচ্ছে, ও কোনো বাউন্ডারি পায় নাই। কিন্তু এদের ক্ষেত্রে, তাই না? খেয়াল করে দেখেন, ও কিন্তু যে যতটুকু ও দেখাচ্ছে, কিন্তু ফুল এরিয়াটা হাইলাইট করে দেখাচ্ছে, তাই না? এল শেপ হলেও সে দেখাচ্ছে। কিন্তু আমি একে যদি ক্লিক করি, একে কিন্তু দেখাচ্ছে সে কতটুকু, কিন্তু একে দেখাচ্ছে নামটাই দেওয়া হয়েছে কেবলমাত্র, কিন্তু ও কিন্তু কি নেয়নি, কোনো কালার নেয়নি। খেয়াল করছেন? কোনো কালারও নাই, শুধু একটা সিরিয়াল নাম্বার দিয়ে সেটা বসছে। তাহলে এই ধরনের কেসে কি করতে হয়? রুম সেপারেটরটা দিয়ে আমাকে দেখাই তো যে আমার এখানে একটা ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এবার কিন্তু বাউন্ডারি দিয়ে দেখাই দেবো কতটুকু জায়গা। হ্যাঁ, ক্লিক করলে দেখেন হাইলাইট করে দেখাচ্ছে, ক্লিয়ার? এবং 13 নম্বর সে আনছে, এখানে 13 নম্বর সেখানে যোগ করে নিয়েছে। তাহলে এইভাবে করে রুম গুলোকে আনা যায়। আর এখানে কি করতে হয়, এই যে ভিজিবিলিটির ভিতরে এখানে কালার স্কিম এখানে ক্লিক করে রুম দেখাতে হবে, এরপর নেম দেখাতে হবে, বাই নাম্বার আছে দিয়ে এটা ওকে করলে এখানে এটা চলে আসবে। বোঝা গেছে পর্যন্ত? তো এই হচ্ছে রুমের বিষয়, প্রিটি সিম্পল। এবার আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা ছিল একটা ওয়ার্কিং ড্রয়িং, যেটা জিনিসটা এখানে নাই। এলিভেশন সেকশন নিয়ে একটু কথা বলবো আজকে। এটা একটা পয়েন্ট ছিল যেগুলো ইলাবোরেটলি কথা বলা হয় নাই। এলিভেশন সেকশনটা নিয়ে একটু কথা বলবো, এরপর আমি প্রিন্টিং এ যাবো। তো যদিও এটা নিয়ে কথা বলা হয় নাই, কিন্তু আমার বিশ্বাস আপনারা এটা অলরেডি ওয়ার্কআউট করে ফেলছেন। সেকশনের যে এসএস শর্টকাট কমান্ড দিয়ে আমরা এটা আনি, তাই না? ডাবল ক্লিক করলে সেকশনটা চলে আসে, করলে সেকশন এখানে চলে আসে, তাই না? তারপরে এলিভেশন গুলো করতে চাইলে আমাদের এখানে 4টা এলিভেশনের পয়েন্ট দেওয়া আছে। এই 4টা পয়েন্ট ধরে আমরা এলিভেশন গুলো দেখতে পারি, তাই না? এলিভেশন যখন দেখবো তখন এই জাতীয় জিনিস যেগুলো আমার লাগবে না সবগুলো সিলেক্ট করে HE হাইড করে ফেলবো, এগুলো আমার প্রয়োজন নেই। তো এইভাবে করে আমরা এলিভেশন গুলো আমরা দেখতে পারবো। 4 সাইডে 4টা এলিভেশন আমরা দেখতে পারবো, ঠিক না? আমরা এভাবে পাবো জিনিসগুলো। হ্যাঁ, শো করতেছে, শো করবে। কারণ কি? কারণ আমার যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো আছে, এই ওয়াল এবং কলামটা এক ফ্ল্যাশে, তাই না? এক ফ্ল্যাশে না? তো কংক্রিট ব্রিকের চেয়ে বেশি স্ট্রং না, ফলে ওই জায়গাটা কি করে, কংক্রিট ব্রিককে সরায় নিজের অবস্থানটা জানায়। তো আমরা কি শিখছিলাম এর আগে, যখন আমাদের এটা হয়ে যাবে তখন রাইট, অর্থাৎ আমরা তো প্লাস্টার এখানে অ্যাড করি নাই, তাই না? অ্যাড করছি কি? তাহলে সে ফর এক্সাম্পল আমি যদি এই এলিভেশনটা নিয়ে যদি কথা বলি, এই এলিভেশনটা কি, নর্থ সাউথ মানে ওয়েস্ট এলিভেশন, রাইট? ওয়েস্ট এলিভেশনটা নিয়ে কথা বলি, এই যে এখানে আমি কলাম টলাম গুলো সব দেখতে পাচ্ছি না, এখানে তো কোনো উইন্ডো টোয়েন্ডো কিছু নাই। আমি একটা উইন্ডো বসাই, একটা উইন্ডো নিয়ে আসি, সেখানে একটা উইন্ডো বসলাম, এখানে একটা উইন্ডো দিই,
এখানে একটা উইন্ডো দিই জাস্ট ইলিউশন বোঝার জন্য, এখানে একটা উইন্ডো দিই, ঠিক আছে। তো আমি আবার ওয়েস্ট টেলিভিশনে যাই, এই উইন্ডোগুলো দেখতে পেলাম, তাই না? এখন আমাদের করণীয় কি, এই কলাম এবং এটার বাইরে, কলাম এবং এই ওয়ালের বাইরে তো আমার একটা প্লাস্টার আসবে, আমার এক্সটেরিয়র জন্য আমরা একটা প্লাস্টার ইউজ করবো। সেটা দুটা প্রসেসে হয়, একটা ওয়ালকে আমরা মডিফাই করে করতে পারি, আমি শিখাইছিলাম, তাই না? মনে আছে? এটাকে সিলেক্ট করে, ওয়ালটাকে সিলেক্ট করি, এই যে এটাকে সিলেক্ট করে এখানে আমরা লেয়ার অ্যাড করতে পারি, তাই না? প্লাস্টার মনে আছে না সবার? কনফিউশন আছে কোনো? আমরা লেয়ার অ্যাড করে আমরা এক পাশে প্লাস্টারটাকে নিয়ে আসতে পারি। আরেকটা প্রসেস কি, একটা ওয়াল কমান্ড নিব, নিয়ে আমরা যে টাইলসের জন্য যে একটা লেয়ার বানাইছিলাম ওরকম একটা কি বানাবো, এই যে ওয়াল টাইলস আছে না, টাইলসের মধ্যে আমি এডিট করে, এটাকে আমি রিনেম করে, ডুপ্লিকেট করে আমি প্লাস্টারের জন্য একটা বানাতে পারি, তাই না? প্লাস্টারের জন্য একটা বানাতে পারি, এখানে একটা 1/2 ইঞ্চির জন্য আছে, আমার এক্সটেরিয়র প্লাস্টার আমরা 1 ইঞ্চি ধরে আপাতত সুবিধা হবে আমাদের। আর এখানে মোজাইকের জায়গায় এটা আমার আসবে হলো, তারপর টাইলসের হ্যাচ চলে আসবে জায়গায়, যেন আমরা এটা কনক্রিটের নামে দিলে আমাদের এটা একটা জিনিস তৈরি হয়, যেটা কিনা ইয়ার নামে, হ্যাঁ, এটাকে আমি ডুপ্লিকেট করি, এটাকে প্লাস্টার নামে একটা ক্রিয়েট করলাম, প্লাস্টার, হ্যাঁ। এখানে ব্রিকের জায়গায় আমরা কি দেখতে চাই, আমি এটাকে প্লেন দেখতে চাই। আর যদি কালার চাই তাহলে আমরা কিন্তু কি করতে পারি, সলিড দিতে পারি, ড্রাফটিং এটা সলিড দিতে পারি, সলিড দিয়ে আমরা সলিড দিলাম, দেওয়ার পর আমি বললাম যে কালার এটা আমি হোয়াইট দেখতে চাই, আমি হোয়াইটে রাখবো, আর যদি হালকা গ্রে কোনো একটা কালার দেখতে চাই সেটাও করতে পারি। আমার প্লাস্টারটা এরকম গ্রে কালার দিলাম, কাটলে আমি এরকম দেখবো, দ্যাটস ফাইন, এতটুকু পর্যন্ত আমি আই এম ভেরি মাচ ওকে। দিয়ে আমি এভাবে কি করলাম, একটা প্লাস্টারের লেয়ার বানালাম, বানার পর আমি একটা জাস্ট আগে একটা এই যে ওয়ালে কাটলে এরকম দেখা যাচ্ছে, তাই না? এল লাইন, এটাকে আমি এই পাশে দিয়ে দিই। এটা হাইট কত ছিল, 7 ফিট। এটা আমি গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, টপ এটা আমি 0 রাখবো, একদম 0 থেকে 0 ফুল হাইট, কারণ আমি স্ল্যাবের মুখটা দেখতে চাই না। এবার আমি এটাকে যদি এই এন্ড পর্যন্ত চাই তাহলে এটাকে দিয়ে দিই, এখান থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত আপাতত দিয়ে রাখি। আমি এক পাশে চেক করি, এই নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এরপরে এটা জয়েন্ট কমান্ড দিয়ে এর সাথে আমি এটা কি করবো, আচ্ছা তার আগে আমি এবার টেলিভিশনে দেখি, টেলিভিশন দেখলে আমি এরকম দেখতে পাচ্ছি সব ব্লক হয়ে গেছে, তাই না? তাহলে আমার করণীয় কি, এবার জয়েন্ট কমান্ড দিয়ে আমি এটার সাথে এটাকে ক্লিক করে দেব। এবার কি দেখলাম, এই ওয়ালটার সাথে করছি, এই জন্য এটা কাজটা হয়েছে। আবার এটার সাথে একইভাবে করে দিই, তাই না? দেখি হয়ে গেছে না? এখন কি আমি আর কিছু দেখতে পাচ্ছি? কেন দেখতেছি না? লাইন থিকনেস কেন দেখতেছি না? কারণ এখানে আমার এই প্লাস্টার লেয়ারটা চলে আসছে, স্ল্যাব, হ্যাঁ, এই যে এই স্ল্যাবটা বাড়তি, যে কারণে আমি কি দেখতে পাচ্ছি, এই স্ল্যাবের মুখটা দেখতে পাচ্ছি। তো এই স্ল্যাবটা ইউজুয়ালি বাড়তি থাকার কথা না, বা এই প্ল্যানে যদি বাড়তি আছে, হয়তো যদি ভিতরে থাকতো আমি স্ল্যাবটা বাড়িয়ে দিয়ে আমি চলে যেতাম, ঠিক আছে? তো এলিভেশনটা কি বোঝা যাচ্ছে? আমার কলাম যেমন ঢেকে গেছে, স্ল্যাবটা যদি শর্ট থাকতো স্ল্যাবের মুখটাও ঢেকে চলে যেত। স্ল্যাবটা এক্সটেন্ডেড, যে কারণে আমি স্ল্যাবটা মুখ দেখবই, কিন্তু ইউজুয়ালি তো যেসব জায়গায় এক্সটেন্ডেড থাকে না, টিপিক্যাল যেসব জায়গায় টানা চলে যায়, সেই জায়গায় যেহেতু বাইরে থেকেই আসে, এই জন্যই আমি টপ অফসেটও দিই নাই, 0 রাখছি। 0 রাখলে কি হচ্ছে, সে মানে পরের লেভেলের টপ পর্যন্ত পৌঁছাচ্ছে। আবার তার পরের লেভেলে যখন এটা আমি সেম জিনিসটা কপি দিব, তাহলে একদম কানেক্টেড থাকবে, সে কোনো অফসেট থাকবে না, ভার্টিক্যাল কোনো অফসেট থাকবে না। ওখান থেকে 0 কানেকশনের মাধ্যমে আমি আরেকটা
লেভেলে চলে যাবে, তখন হবে কি এটা কন্টিনিউয়াস ফিল দিবে, একেবারে কন্টিনিউয়াস ফিল দিবে। এখন এটার মধ্যে যদি আমি গ্রুপ লাইন দেখতে চাই, ওই যে গ্রুপ শিখাইছিলাম ওয়াল রিভেল, রিভেলের মাধ্যমে যদি এই 1 ইঞ্চির মধ্যে যদি আমি গ্রুপটা ঢুকাই দিই, তাহলে কিন্তু আমার মূল ওয়ালে আর কাজ করতে হলো না, এই প্লাসটার মধ্যেই তো আসলে গ্রুপ হয়, তো গ্রুপটা প্লাসটার মধ্যেই থাকলো। ক্লিয়ার? তাহলে এই যে ওয়ালটা প্লাসটা যদি আমি ক্রিয়েট করলাম, এরকম যদি আমরা কয়েক রকম গ্রুপ সহ, গ্রুপ ছাড়া, বা অনেক সময় ঘন গ্রুপ দেখতে চাই না, 6 ইঞ্চি পর পর এরকম দেখি না, এরকম বিভিন্ন রকম ফরম্যাট যদি আমরা বানায় রাখি, মানে ওয়াল প্রোফাইলের ভিতরেই বিল্ট ইন, তাহলে এটা অটোমেটিক সে আমাকে আর বারবার গ্রুপ দিতে হবে না। আর যদি ইন্ডিভিজুয়ালি দিতে চাই, সেটা আমরা জানি তাই না, ওয়াল কমান্ডে মানে এখান থেকে আমরা দিতে জানি। আমি এখানে যদি গ্রুপ দিতে চাই, এটা দুটো অপশন আছে, আমরা দেখছি না এটাকে, যে ওয়াল কমান্ডে গিয়ে এখানে ক্লিক করে আমি যদি এখানে ওয়াল রিভেল দিয়ে আমি এখানে দিই, এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে কিভাবে, ওয়ালটা সিলেক্ট করে আমি এডিট অপশনে, এডিটে গিয়ে আমি এখান থেকে প্রিভিউ, তো আমি এটাকে কি করব, সেকশন মোডে গেলাম, এই যে ওয়াল রিভিউ, এখান থেকে আমরা অ্যাড করতে পারি গ্রুপ। মনে আছে নাকি আমরা ভুলে গেছি? ভুলে গেছি। ওই একটু প্র্যাকটিস, সব কিছু তো একটু একটু প্র্যাকটিসটাই আসবে বারবার। হ্যাঁ, এটা আমার আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনার দেখছি, সব জায়গায় একটাই কথা, যে রেভিট বা যে কোনো বিআইএম সফটওয়্যার ডে ওয়ানে আমি সব ডিটেলিং এমন ভাবে সব বাজায় রাখবো যে ওখান থেকে আমি করবো আর অটোমেটিক হতে থাকবে, এভাবে চিন্তা করা ঠিক না। সবার কথাই একটা, যে ওই লাইব্রেরিটা একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট কাজ করতে করতে তার পার্সোনাল লাইব্রেরিটা ডেভেলপ করতে থাকবে। ডে ওয়ানে পুরো লাইব্রেরি বানা ঝাপাই করবো তারপর ওটা দিয়ে, এটা করা ঠিক না। তাতে করে হবে কি, নিজের মধ্যে একটা ফ্যাটিক ক্রিয়েট হবে। এক সময় দেখা যাবে মনে হবে আরে এত ডিটেল এত কিছু করতেছি, শেষই হচ্ছে না, প্রজেক্ট করবো কখন, বা প্রজেক্ট করতে গেলেও এটা এভাবে দরকার নাই। হ্যাঁ, এবং হাত স্মুথ হওয়া, নিজেকেও একটা ফ্লোর সাথে মিলানোর ব্যাপার আছে, যে কারণে করতে হয় যেটা, সেটা হচ্ছে বাই ডিফল্ট যেগুলো আছে ডিফল্টটা দিয়ে আমি স্টার্ট করবো। করার পরে একটা প্রজেক্টে আমি কিছু সেট আপ করলাম, কিছু লাইনের টাইপ তৈরি করলাম, কিছু টেক্সটের স্টাইল তৈরি করলাম, কিছু ওয়ালের স্টাইল তৈরি করলাম, একটা দুটো করে তৈরি হয়ে গেল। নেক্সট প্রজেক্ট যখন আমি করবো, আমি ওটা প্রজেক্টের মধ্যে যতটুকু পসিবল, টাইমের একটা ব্যাপার থাকে, আমি সবকিছু ওভাবে করতে গেলে দেখা যাবে যে আমার রেগুলার কাজও আমি করতে পারবো, তাই না? আমার তো অন টাইম ক্লায়েন্টকে কাজ দিতে হচ্ছে, নিজেকেও আপডেট করতে হচ্ছে, সবকিছু মিলাই তো আসলে চলতে হয়। একটা প্রজেক্টে যদি আমি মানে 1000 আইটেমের ভিতরে যদি একটা প্রজেক্ট আমি 3টা আইটেম যদি করি, পরের প্রজেক্টে আমি আরো 5টা করবো, কারণ তখন আমার স্পিড একটু বাড়বে। ওই 3টাকে কি করবো, ওই ট্রান্সফারের মাধ্যমে ম্যানেজে গিয়ে প্যারামিটার ট্রান্সফার, তাই না, মাধ্যমে আমরা ওই 3টাকে নিয়ে আসবো, তাহলে ওটা আমার নতুন করে বানাতে হবে না। এরপর আমি কি করবো, এটাকে আরেকটু আপডেট করে ওই প্রজেক্টে, সেকেন্ড প্রজেক্টে আমি আর 5টা আইটেম যোগ করবো, হয়তো আমার 8টা আইটেম তৈরি হলো, আমার মতো করে কাস্টমাইজ 8টা আইটেম তৈরি হলো, তাই না? থার্ড প্রজেক্টে গিয়ে আমি কি করবো, ততদিন কিন্তু 2টা প্রজেক্ট করার পর আমার হাত আরো স্মুথ। থার্ড প্রজেক্ট থেকে দেখা যাবে একই টাইমে আমি প্রথমবার 3টা পারছিলাম, এরপর 5টা পারছিলাম, তারপর দেখা যাবে 10টা পারতেছে, 10টা জিনিস অ্যাড করতেছে, তাহলে ওই 5 আর 3 8 আর 10 18টা আইটেম হয়ে গেছে উল্টো। ঠিক আছে না? আর কিছু জিনিস একবার বানানোর পর সেকেন্ডবার বানানোর প্রয়োজন হয় না, যেমন টাইটেল বক্স নিজের স্টাইলে একবার বানানোর পরে এটা দেখা যাবে অনেক পরে এসে হয়তো আরেকটা হয়তো মনে হতে পারে ঠিক আছে অনেকদিন ইউজ করলাম, এবার একটু পরিবর্তন করি, মনে হতে পারে। আবার মনে হতে পারে ঠিক আছে এই প্ল্যানটা এরকমই শেপ, যে এটা মনে হয় হরিজন্টাল টাইপ নাই করে ভার্টিক্যাল টাইপের বানাইলে মনে হয় ভালো, ওটা বানানো। দেখা যাবে কি এগুলো মানে হ্যাঁ রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে প্রতিদিন ধরার প্রয়োজন হবে না, ফলে নিজস্ব একটা লাইব্রেরি আস্তে আস্তে তৈরি হতে থাকবে। বুঝে গেছে? ও দেখা যাবে এরকম 5টা প্রজেক্ট করলেই নিজের এমন একটা সেট তৈরি হয়ে যাবে, এরপর আমার কষ্ট অনেক কমে গেছে, তাই না? কষ্ট অনেকটাই কমে গেছে, এরপরে জিনিসগুলো অনেক ফাস্টার হচ্ছে, এবং এভাবে করে জিনিসটা করা উচিত। তো যখন আমরা করবো প্রথম মডেলটা, ফার্স্টে মাথায় রাখা উচিত যে আমার বেসিক যে ওয়াল টু ওয়াল আছে আমি এটা দিয়ে আগে আমি মডেলটা করি, কলাম টলাম থেকে শুরু সবকিছু বেসিক জায়গাটা আমি ওভাবেই করি। হ্যাঁ, ওভাবে করার পরে ওই জায়গাটা নিয়ে
এরপরে ওইভাবে করার পরে ক্লায়েন্ট মিটিং গুলো বারবার করার পরে সব ফাইনাল হয়ে গেল। দেন এবার এটাকে আমি প্লাস্টার অ্যাড করা, তখন জিনিসটা লক হয়ে গেল, প্লাস্টার অ্যাড করলাম, ওইদিকে ইন্টেরিয়র টাইলস যোগ করলাম, এরকম বুঝে 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 জিনিসগুলো একটা একটা করে অ্যাড করে করে এটাকে কি করলাম, রিচ করলাম। কেমন? আচ্ছা, এই যে আমি দিচ্ছি, এটাকে আমি মুছে দিই। না না, আমরা উল্টো টুল্টো সবাই বসে ফেলবো। আমার তো জাস্ট একটা সিঙ্গেল, আমি যেমন এটাতে যেটা বুঝছিলাম না, আমি আবার একটা কমান্ড আমি এখানে আবার একটা বসাচ্ছি, হয়ে গেছে না? সো ওটা সমস্যা না। প্লাস্টারটা কেন পরে বলতেছি বসাতে, যে আমি যখন কলাম গুলোকে বসাই, ওয়াল গুলোকে বসাই, আমরা শুরুতে কলাম এবং ওয়াল গুলোকে এক ফ্ল্যাশে রাখি না? হ্যাঁ, আমি যদি শুরুতেই যদি এই প্লাস্টার ক্লাসটা বসাই ফেলি, তখন বাই মিস্টেক দেখা যাবে কলামটা এখানে নাও এদিক সরে গেছে, ডানে বাই হয়ে গেছে, হতেই পারে তাই না? হ্যাঁ, আমাদের আগে মানে স্টেপ, আমার ঠিক যেভাবে প্ল্যান করি, ক্লায়েন্টকে দেখায় আমাদের ওয়ার্ক প্রসিডিউর যেরকম, সেই প্রসিডিউরে কাজ করলে কিন্তু আসলে হয়ে যায়। ফার্স্টেই তো আমার একদম ডে ওয়ানে তো আমি থ্রিডি চিন্তা করি না, আগে প্ল্যানটাকে দাঁড় করে ক্লায়েন্টকে দেখে, অপিনিয়ন দিয়ে ক্লায়েন্ট দেখতেছে, সে তার ভালো মন্দ বলতেছে, বারবার টানা হ্যাসটা করতে হচ্ছে, আমার কেন বারবার প্লাস্টার একবার মুছবো, আগে ফেলবো, ক্লায়েন্ট একরকম মুছবো, চেঞ্জ করে আবার প্লাস্টার দিব, আবার মুছবো, দরকারটা কি? বুঝে গেছে? তো আমি কলাম বেসিক ফর্ম যেটা, প্ল্যানটা আগে লক করতে হবে, সোজা কথা। ফার্স্ট টাস্ক, আগে প্ল্যান লক করতে হবে। ওয়ান্স প্ল্যান ইজ লকড, দেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কলাম সাইজ, বিম, টিম, এগুলো লোকেশন সবকিছু দিবে। দেওয়ার পর সেগুলোকে আমরা বসাবো, কনফ্লিক্ট অ্যানালাইসিস করবো, কোথায় এগুলো অসুবিধা হচ্ছে কিনা, ছোট বড় করাতে বা রোটেশন বা কোনো কিছু গাইড আমরা করি না, যে এগুলো বসানোর পরে প্রবলেম গুলো কোথায় কোথায় জেনারেট করে সেগুলোকে মার্ক করি। করার পর আমরা কি করি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে করার পরে আমরা মানে এগুলোকে সব ফাইনালাইজ করি। করার পর আবার ক্লায়েন্ট সহ বসে, ভাই দেখেন আপনার কলাম সাইজ, বিম, টিম সব বসার পরে এখন সিনারিওটা এরকম। উনি বলে, না ভাই কলাম বসার পর আমার গাড়ি একটা কমে গেছে, এটা আমি মানতেছি না, বা এই জায়গাটা এরকম না ওরকম করার, বা সেরকম না, তার তো অ্যাডভাইস থাকবে। এগুলো করে যখন প্ল্যান স্ট্রাকচার অ্যাকচুয়ালি লক হয়ে যাবে, আর প্লাম্বিং এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় খুব বেশি সমস্যা হয় না, কমর বেসিক এই জিনিসগুলো আমরা তো আসলে বুঝি, কমর বেশি কতটুকু জায়গার ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এগুলো ক্লায়েন্টের কমেন্ট খুব বেশি থাকে নাই এইসব জায়গায়। হ্যাঁ, উনি হয়তো বলতে পারে আমার ড্রেসারটা দরকার নাই, ভাই ড্রেসারটা দিতে গিয়ে আমার টয়লেটটা বেশি ছোট হয়ে গেছে, আপনি ড্রেসারটা ফালাই দিয়ে আমার ড্রেসারটা মানে টয়লেটটা বড় বড়, এটা হয়তো সে বলতে পারে। তো এগুলো প্ল্যান লেভেলে আসলে হয়ে যায়। তো এগুলো যখন সব শেষ হয়ে যাবে, হ্যাঁ, যখন স্ট্রাকচারাল ইস্যুগুলো সব লক হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের কাজটা কি, এবার থ্রিডি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বাকি ফাইন ডিটেল গুলো করতে থাকে, রড টড সবকিছু, আর এদিকে তাকে চালিয়ে এরপর এটাকে থ্রিডিতে আমরা যাই। থ্রিডিতে যখন যাই তখন প্লাস্টার কালার এই স্কিম গুলো ট্রিটমেন্ট করে থ্রিডিটা ফাইনাল করতে হবে। ওগুলো যখন ফাইনাল হয়ে যাবে, ক্লায়েন্টকে আমরা দেখলাম, রেন্ডার করলাম, ক্লায়েন্টকে দেখলাম, সে অ্যাপ্রুভাল দিল। অ্যাপ্রুভাল পাওয়ার পর পরে এরপর আমরা কি করবো, ফুল সুইং এ এটা ওয়ার্কিং ড্রয়িং চলে যাবো। ইলেকট্রোমেকানিক্যাল ড্রয়িং গুলো এখান থেকে এক্সপোর্ট করে ক্যাডের ফাইলগুলো জেনারেট করে আমরা ক্লায়েন্টকে ক্যাডের ফাইল এই জন্য জেনারেট করার কথা বলতেছি, ঢাকায় অনেক কনসাল্টিং ফার্ম আছে ভালো, যারা সরাসরি এখন রেভিটে কাজ করে, ওরা সরাসরি রেভিট ফাইল চায়, ওদেরকে আমরা রেভিট ফাইল দিয়ে দিই। হ্যাঁ, আর বড় একটা গ্রুপ এখনো ক্যাডে কাজ করে, তাদেরকে আমরা ক্যাডে জেনারেট করে দেন আমার ফাইলটা দিই। কেমন? এবার আমি একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, যে পয়েন্টটা নিয়ে আমি এর আগে কথা বলছিলাম, ওয়ার্কিং ড্রয়িং 11 কথা, যে কিভাবে কখন আমরা গ্রুপ করব, কখন আমরা অ্যাসেম্বলি করব, বলছিলাম, মনে আছে? এগুলো মনে নাই। একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা নিয়ে একটু ডিসকাশন প্রয়োজন, এবং ছোটখাটো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি মানে ক্লাসের ফাঁকে ফাঁকে বলবো। কখন আমি অ্যাসেম্বলি ইউজ করব বলা হয়েছিল মনে হয়, একটু প্রিভিয়াসটা দেখতে হবে নাকি আমি, কখন গ্রুপ ইউজ করবো, কখন অ্যাসেম্বলি ইউজ করবো। সো ফর এক্সাম্পল, আমি একটা ওয়াল কভার নিলাম, ঠিক আছে, ধরলাম যে এটা, হ্যাঁ, এটা একটা, আমি এটাকে সিলেক্ট করে আমি এটা একটা কপি নিই,
ঠিক আছে, এটাকে আমি জিপি গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, আর এটাকে আমি সিলেক্ট করে আমি এটাকে অ্যাসেম্বলি দিচ্ছি, যে এটা হচ্ছে অ্যাসেম্বলি। ওকে, তাহলে এটা সিলেক্ট করে আমি কি করলাম, গ্রুপ করলাম যে এটা, আর এটা সিলেক্ট করে আমি কি করলাম, অ্যাসেম্বলি করলাম এটা। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রুপ এন্ড অ্যাসেম্বলি? খেয়াল করে দেখেন, এটা সিলেক্ট করলে এটা একসাথে সিলেক্ট হচ্ছে না, এটা সিলেক্ট করলে তো একসাথে সিলেক্ট হচ্ছে। ডিফারেন্সটা কি? গ্রুপটা হচ্ছে সিলেক্ট করলে একসাথে একটা অবজেক্ট হয়ে গেছে না। এখন এই গ্রুপটাকে আমি প্রথমে ডিলিট করে দিই, ডিলিট করার সাথে চলে গেছে না? হ্যাঁ? না, সে আসলে কিন্তু যায় না। আমি ক্লিক করে এখানে দেখি গ্রুপ বলে, বা এখানে আলাদা করা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাবো যে এখানে এই গ্রুপটা কিন্তু আছে। টান দিয়ে আমি এখানে ছাড়ি, সে আসে না, সে চলে গেছে, আসলে যায় নাই। অর্থাৎ আমি মুছে দেওয়ার পরে আমি যদি এটাকে মুছে দিতে সত্যিকার অর্থে সে যাবে। টান দিয়ে আমি এটাকে আমি আবার আনতে পারবো। ঠিক আছে, আর খুব বেশি না, ডিপেন্ডস ফাইলটা কত নিজে কত বলে। আর একটা গ্রুপকে যদি আমি চেঞ্জ করি, আমি এটাকে মুছে দিলাম, তাহলে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা ব্লকের মতো। ঠিক আছে, তবে আমি যদি বলি যে আমি চেঞ্জ করতে চাই, কিন্তু কোনো একটা কারণে আমি এটাকে চাই যে আমি এটাকে একটা মিরর কমান্ড দিচ্ছি, যে এই অংশে মাঝখানে ওয়ালটা কি হচ্ছে, কমন হয়ে যাচ্ছে। আমি সিলেক্ট করার পরে, এই যে এটাকে সিলেক্ট করার পরে, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলে ও একটা ই দেয়, এটা সিলেক্ট করলাম, ট্যাব, একে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওর একটা ওর একটা ওর একটা অংশ আছে, যেটা আইকন আছে, আইকনটা শো করে, খুব ছোট করে একটা আইকন দেখে। এই ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে আনগ্রুপ লিঙ্ক, ডাবল ক্লিক করে ঢুকলাম, এই অংশটা সিলেক্ট করি। এটা একটা অপশন আছে, আমি অপশনটা একটু দেখি। এখানে ওকে যদি বলা হয় যে তুমি গ্রুপে থাকবে, কিন্তু এইটাকে তুমি হাইড করে রাখো, টেম্পোরারি হাইড করে রাখে। গ্রুপের বাইরে আমি যদি রিমুভ দিই, তাহলে ও রিমুভ হচ্ছে ঠিকই, না, একটু দেখি কোথায় কমান্ডটা, ছোটটা আইকন শো করে। আচ্ছা, আমি দেখবো এটা। হ্যাঁ, তো মূলত এটা ব্লকের কাজ করবে, সেটা হচ্ছে মূল কথা। আর অ্যাসেম্বলির কাজটা হচ্ছে কি, এটা ওরকম, এটা হচ্ছে অ্যাসেম্বলি, এটা তৈরি হয়েছে না। তো এটা কিন্তু এরকম টান দিয়ে আমি ছাড়তে পারতেছি না, কারণ ও একটাই। এটা বোধহয় আনলে অ্যাসেম্বলি একটা আসে না, এটা আসে, এটাও আসে, কিন্তু এটা ক্ষেত্রে হচ্ছে, এটা যদি মুছে দিই আমি, ওইখানে মুছে যাবে ফার্স্ট অফ অল। সেকেন্ড জিনিস হচ্ছে, এইটা যখন আমি ক্রিয়েট করি, তখন আমরা যখন এটা ক্রিয়েট করি, সরি, এটা যখন ক্রিয়েট করি, তখন অ্যাসেম্বলি যেটা করে, এই যে যে নামে সে ক্রিয়েট করছে, এটার উপর রাইট বাটন ক্লিক করে এটার কিন্তু অনেকগুলো ভিউ তৈরি করার জন্য সে সুযোগ দেয়, অনেকগুলো ভিউ তৈরির সুযোগ দেয়। যেমন আমি যদি অ্যাসেম্বলিটাকে যেভাবে দেখি, হ্যাঁ, সে এখানে একটা অপশন দিবে, সে এখানে একটা অপশন দিবে যে এটা সিলেক্ট করি, আমি সিলেক্ট করার পর এই যে অপশন দিচ্ছে ক্রিয়েট ভিউজ, ক্লিক করার পর ও বলতেছে যে এখানে তুমি সেকশন চাও, প্ল্যান চাও, কি চাও। ও ইন্ডিভিজুয়ালি শুধু ওই আইটেমটাকে ওর জন্য, মানে ওর বিল্ডিং মডেলের সাথে যে পার্টিশন লেগে থাকুক না কেন, আমি যে কটা আইটেমকে সিলেক্ট করে বলবো তোমার অ্যাসেম্বলি, ও ওইটুককে ইন্ডিভিজুয়াল করে ফেলবে, বাকি সবগুলো থেকে আলাদা করে মডেলের সাথে সে একসাথে থাকবে। না, আমি ওয়ার্কিং ড্রয়িং অনেক সময় প্রয়োজন হয় না যে আমি একটা
সে ক্লাসিক্যাল ডিটেল বানাইছে, আমি চাচ্ছি পরে এটাকে ওয়ার্কিং ড্রয়িং শুধু ওই অংশটাকে আলাদা করে নিয়ে ওটার মেজারমেন্ট গুলো সব শো করবো। বুঝতে পারছি কি? কোন একটা পোর্শন আমি যাকে করতে চাই তাকে অ্যাসেম্বল করতে হয়। ফর এক্সাম্পল আমি বললাম যে এই যে সাবজেক্টটা আছে না, আমি এখানে একটা ওয়াল কমান্ড নিলাম। হ্যাঁ, ওয়াল কমান্ড নিয়ে আমি এখানে একটা লাইন দিয়ে এরকম এল, আচ্ছা এটা প্লাস টোটাল প্লাস দেওয়া ছিল, আমি একটা 5 ইঞ্চি একটা ওয়াল দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম। আমি এই ওয়ালটা অর্থাৎ এই ওয়ালটা এটা মিলে আমি একটা অ্যাসেম্বলি বানাচ্ছি। ঠিক আছে, এই বানাইছি আমি এটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি কাকে বানাইছি? একে বানাইছি, তাই না? আমি যদি একটু থ্রি ডাইমেনশনাল জিনিসটা যদি দেখি, কাকে বানাইছি? একে বানাইছি। হ্যাঁ, ঠিক আছে, আমি এই তিনটাকে বানাইছি, তিনটাকে মিলে একটা অ্যাসেম্বলি বানাইছি। আমি ধরলাম যে আমার সানসেটটা এরকম, অনেক সময় আমরা দেখি না বিপাশা। এখন আমি শর্টকাটে করছি কাজটা, হয়তো ফাঁকা থাকবে, হয়তো লেগেই থাকবে, জাস্ট বোঝার জন্য আমি বললাম যে আমি এরকম এটাকে একটা অ্যাসেম্বলি বানাইছি। হ্যাঁ, তো এই অ্যাসেম্বলিটাকে আমি যদি এবার বলি যে এখানে ক্রিয়েট ভিউজ, সে আমি এখানে যদি বলি যে এই অংশটা আমি কি চাই, আমি এটার চাই হলো সেকশন প্ল্যান। আমি প্ল্যান যদি ওকে করি, প্ল্যান, তারপর এলিভেশন টপ না, এলিভেশন লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, আমি ওকে করার সাথে সাথে কি হচ্ছে, ওর নামে কয়েকটা ভিউ তৈরি হয়েছে ইন্ডিভিজুয়াল। এবার আমি ব্যাকে গেলে ব্যাক এলিভেশন এরকম, ফ্রন্ট এলিভেশন এরকম, আর কেউ আছে লেফট এরকম, রাইট এরকম, ডিটেল এরকম। বোঝা গেছে? এখানে কি আর কেউ অবস্থান, ও দেখেন আমাকে কিছু করতে হয় নাই, আমি শুধু অ্যাসেম্বলি করাতে ওই কয়টাকে সে নিয়ে আলাদা করে এইভাবে একটা জিনিস বানাই ফেলছে। ক্লিয়ার? বুঝতে পারছে কি? এবার এটা একটা জিনিস যেটা কিনা অনেক সময় আমাদের এটা কোথায় লাগে বেশি, ধরো এরকম স্পেশাল শেডিং ডিভাইস বানাইছি, অথবা আমি কি করলাম, মানে গেট বসালাম, গেট থেকে অ্যাসেম্বলি করে ফেললাম, তো গেটের এলিভেশন সেকশন যা যা চাই গেটটা আলাদা হয়ে গেল। কোন একটা উইন্ডো ডিটেল স্পেশাল এমন কিছু ডিজাইন করছে যেটা আমার দরকার হচ্ছে, একটা পোর্চ দুটো কলাম সময় এমন ভাবে একটা শেপ আমরা দিচ্ছি যেটাকে আলাদা করে আমার ডিটেলিং করার প্রয়োজন হচ্ছে, হয় না অনেক সময়? এই ধরনের কেসগুলো যদি কোনো কিছু আসে এরকম যে আমি এমন কিছু একটা ডিজাইন করছি যেখানে কিছু আইটেমকে আলাদা করে একটু বোঝানোর জন্য এটা ইলোবরেট করা দরকার, চাইলে এটা অ্যাসেম্বলি আকারে আমরা চাইলে দেখাতে পারি। কথা ক্লিয়ার? বোঝা গেছে? এবার আসি এক্সোনোমেট্রিক একটা ভিউতে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে বিএক্স কমান্ড দিলাম। কোথায়? এখানে আমি এই সেকশন বক্স করে ফেললাম এটা। হ্যাঁ, এটাকে এই যে এভাবে করে ফেলছি সেকশন বক্স। বিএক্স করার পর আমার এটা দরকার নাই এইচি, এটা দরকার নাই এইচি, এটা আমার দরকার নাই এইচি, আমার এটাও দরকার নাই এইচি। এখন ইভেন বক্সের যে আউটলাইন এটাও আমার দরকার নাই, এটা আমি হাইড করে ফেলি, এটাও দরকার নাই। ঠিক আছে, তাহলে এই যে একটা শেডিং ডিভাইস চলে আসলো আমার এখানে। আমি চাচ্ছি যে এইরকম একটা এক্সোনোমিক একটা ভিউ ক্রিয়েট করবো, আমি থ্রিডিতে যাই, গিয়ে সেভ ওরিয়েন্টেশন এন্ড লং ভিউ ক্লিক করার সময় আমি নাম দিলাম এটা সানশেড, থ্রিডি ওয়ান নাম দিলাম। হ্যাঁ, সেটা এটা কি হয়েছে আমার এখানে কিন্তু ভিউতে, থ্রিডি ভিউতে সানশেড থ্রিডি ওয়ান ক্রিয়েট হয়ে গেছে একটা। ওকে, এখন এইটা আমার একটা ভিউ, আমি চাচ্ছি যে ক্লায়েন্টকে এটা আমার ওয়ার্কিং ড্রয়িং এটা বসবে এবং মেজারমেন্ট আমি এই থ্রি ডাইমেনশনে বসাবো, এক্সোনোতে মেজারমেন্টটা বসাবো, সরাসরি ক্লায়েন্ট যেন এখান থেকেই বুঝতে পারে। কখনো কখনো থ্রিডিতে কিছু জিনিস দেখালে অনেক ওয়ার্কিং ড্রয়িং দেওয়া হচ্ছে, একটা ভিউতে কিছু মেজারমেন্ট বসলে অনেক কিছু বোঝানো সহজ হয়ে যায়, তাই না? আমি এটাই বসাবো। তাহলে এবার আমি কি করবো, যেহেতু আমার অ্যানোটেশনে গিয়ে মানে আমি তাহলে ডাইমেনশন আমরা যখন দিতে গেলে এভাবে দিতে গেলে পারবো না, দিতে পারবো,
সে কই চলে যাচ্ছে, এটা 2D তে, তার মানে এটা আমার ভার্টিক্যালি নিতে হবে, মানে আমার এক্সিস চেঞ্জ করে করে ডাইমেনশনটা নিতে হবে, ঠিক না? এই কারণে আমি যখন এই জাতীয় কেসগুলোতে ডাইমেনশন দিব, তখন আমাকে কি করতে হবে, সেট ওয়ার্ক পিকে প্লেন নিয়ে আমি দেখালাম যে এই প্লেন বরাবর আমি করবো, করে এরপর আমি ডাইমেনশন দিই, দিয়ে এবার আমি এটা কি করতেছি, এখান থেকে এই বুঝছে ডাইমেনশন, মানে পিকে প্লেন, অর্থাৎ আমি প্লেন ধরে কি করছি এখানে, কত স্কেল ঠিক করতে হবে, এটা স্কেল অনেক বেশি আছে, ওয়ান এইট একটু কমাই নি, 116 অথবা এটা কি বোঝা গেছে কিভাবে আমি চাইলে একটা ডাইমেনশন এভাবে নিলাম, একটা ডাইমেনশন এভাবে নিতে চাই, তাহলে আমি পিকে প্লেন সেট পিকে প্লেন, এবার আমি নিব এই বরাবর, এই যে প্লেনটা সিলেক্ট করলাম, ডাইমেনশন দিয়ে আমি যদি এবার দেখাই যে এখান থেকে ঠিক আছে, আন্দাজে একটা মেজারমেন্ট নেওয়াতে এখানে ফ্র্যাকশন আসছে, বোঝা গেছে জিনিসটা? আমি আবার যদি পিকে প্লেন নিয়ে যদি আমি কি করি, এই যে ফ্লোর হিসেবে নেই, এই যে ফ্লোর হিসেবে ডাইমেনশন দিয়ে যদি আমি এবার বসাই, ট্যাব লাইন, এই লাইন থেকে এই যে আসছে, বুঝে গেছে? তাহলে হাইট নিলাম, উইডথ নিলাম, আর কি পাওয়া গেছে। এবার আমি টিএক্স কমান্ড দিয়ে যদি এবার আমি দেখাই দিই যে কোনটা কি মিনি, তাহলে আমি বলে দিলাম এটা কি ইকুয়াল, হ্যাঁ 5 ইঞ্চ brick work with 3/4 হ্যাঁ হবে 3/4 ইঞ্চ প্লাস্টার। আমরা এভাবে লিখতে পারি, এটা এটা পেইন্ট ফিশ, আমি এটা নোট দিয়ে দিলাম এখানে। আমরা যে একবার নোট দিয়ে দিই, তিনটা ইনফরমেশন সব এখানে চলে আসছে, তাহলে থিকনেস পেয়ে যাচ্ছে, এটা হাইট পাচ্ছে, মানে এভাবে করে আমরা টেক্সটের সাইজ ওভার সাইজ হয়ে গেছে, তাকে আমরা ইজিলি ঠিক করতে পারি। এটা আমরা যদি 116 সরি 316 আর নিয়ে আসি, এভাবে আমরা কি করতে পারি, ইজিলি দেখা দিতে পারে যে হাইট গুলো, উইডথ গুলা মেজারমেন্ট, তাই না? এইভাবে ওয়ার্কিং ড্রয়িং অনেক সময় কি হয়, এভাবে করে আমরা যদি দেখাই, খুব সহজে কন্ট্রাক্টর যখন কাজ করে একবারে বুঝে যায়, তখন কষ্টটা একদম কম হয়। সব কি হয়, কিছু প্ল্যানের পাশে এরকম কিছু ছোট ছোট ব্লক যদি আমরা দিয়ে দিই, অ্যাসেম্বলি, যেগুলোকে আমরা অ্যাসেম্বলি মোডে হয় না, ছোট ছোট ডিটেল গুলো বুঝতে পারছে, এগুলো অ্যাসেম্বলি মোডে রেখে তারপর যদি আমরা এভাবে ড্রয়িং দিয়ে দিই, ও আর কোয়েশ্চেন করবে না, এটা নিয়ে কোয়েশ্চেন করার সুযোগই থাকবে না। আপনারা নাসিরাবাদের রেগুলার মুভমেন্ট হয় কার? নাসিরাবাদের মধ্য দিয়ে হাউজিং এ আপনার হয়, আর কারো হয়? রেগুলার হয়। নাসিরাবাদ হাউজিং এর এই মসজিদ যেটা আছে না, বড় মসজিদ ঠিক উল্টা দিকে একটা রোড, 3 নম্বর রোড, 3 নম্বর রোডে যদি দিয়ে যান, দেখবেন যে সাদা রঙের একটা ক্লাসিক্যাল বিল্ডিং ফিনিশিং এর শেষ পর্যায়ে, ওটা আমার প্রজেক্ট। তো ওটা দেখবেন যে কি পরিমাণ ডিটেলিং ওটার মধ্যে আছে,
ক্লাসিক্যাল বিল্ডিং ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা এক্সটেন্সিভ ডিটেলিং নিয়ে কাজ করা, মানে এই জাতীয় প্রজেক্টে দেখা যায় কি, আমি কেন কথাটা বলছি, ক্লাসিক্যালের অনেকগুলো আইটেম আছে না এখানে, ক্লাসিক্যালের অনেক ধরনের। হ্যাঁ, এগুলো হয় কি, আবার নর্থ বেঙ্গলের কিছু লোক আছে যারা ডিজাইন গুলোকে প্রপারলি আনতে পারে, এটা যে কোনো প্লাস্টার লোক এটা আবার আনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ড্রয়িং গুলোকে ওকে ওইভাবে প্রোভাইড করতে হয়। ড্রয়িং যদি প্রোভাইড না করি তাহলে ও কাজ করবে কিভাবে, তার মানে ওই ড্রয়িং এর ডিটেলিং ওই মাত্রায় থাকতে হবে ওখানে, বুঝে গেছে? ওখানে ক্লাসিক্যাল না হলেও 8 থেকে 10 ধরনের ক্লাসিক্যাল ডিটেল শুধু মোল্ডিং এর উপর বেস করে আছে। আর শুধু আমি এক মোল্ডিং নিয়ে যদি কথা বলি, না হলে 10 রকমের মোল্ডিং এখানে আছে। তারপরে তো আমার গ্রিল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখানে অনেক প্রতি ডিটেল। আচ্ছা, থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু এক্সটেন্সিভ ডিটেল, মানে এখানে যে পরিমাণ ডিটেলিং কাজ আছে, মানে আরেকটা প্রজেক্ট আমি বলবো, এটা আমারই প্রজেক্ট, এটা নর্থ খুলশি 3 নম্বর রোডে। হ্যাঁ, নর্থ খুলশি 3 নম্বর রোডে, এটা 1 নম্বর আর 2 নম্বরে আড়াআড়ি একটা রোড আছে, কানেক্টিং রোড, ওই রোডে ঢুকলে এটা পাওয়া যায়। ইয়ার উল্টা দিকের প্রজেক্টটা, যে ফিলের প্রজেক্ট, দুটো পাশাপাশি। হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম প্যালেস, জুমাইরার ইসলাম প্যালেস। হ্যাঁ, এটাও জুমার, এটা হচ্ছে যেটা বললাম না, জুমাইরার এমনি নিজের বাড়ি। হ্যাঁ, উনি নিজেই থাকবে, বাকিটা ভাড়া, 2-1টার মধ্যে সেল করছে। আর ইসলাম প্যালেস পুরোটাই সোল্ড আউট। তো ওইসব জায়গায় যে পরিমাণ ডিটেলিং, এই পরিমাণ ডিটেলিং যদি ম্যানুয়ালি বারবার কারেকশন করে করে যদি কাজ করতে হয়, পাগল হয়ে যাওয়া লাগবে, মানে ওটা এক্সটেন্সিভ, মানে এটা এক্সট্রিম, মানে অমানসিক ব্যাপার হয়ে যাবে। এইখানে দুইটা বিষয় আছে, দুইটা কোনোটাই রেভিটে করা না, দুটার দোনোটাই অটোকেটে করা, এবং দোনোটার 3D মডেল অটোকেটে মডেল। ওটা আমি নিজে হাতে যে মডেলটা ডেভেলপ করছি, কারণ এই জায়গাটা আমি যদি অফিসে আমার কাউকে গিয়ে করাতে যেতাম তাহলে মানে ইস্যু তৈরি হয়ে যেত, প্রচুর ইস্যু, অনেক ইস্যু তৈরি হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমি জানি এটা ইনভলভমেন্টের মাত্রা কি। অটোকেটের মডেল কিন্তু মানে ওই রকম ক্লাসিক্যাল বিল্ডিং যে অটোকেটে করা যায়, অটোকেটের মডেল তোলা যায় এত নিখুঁত ভাবে, এই জিনিসটার কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সটা জানলে এটা করা যায়, আদারওয়াইজ এটা খুব 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 বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, তো ওটা আরেকটা, মানে একটা সময় তো আমরা এই রেভিট বা তার আগে 3D ম্যাক্স, লুমিয়ন টুবেন আর কয়দিন, লুমিয়ন বা তার আগে সবাই তো ম্যাক্সেই কাজ করছে। অটোকেটের সাথে ম্যাক্স কিন্তু আমরা লিঙ্ক করে কাজ করতাম। মানে অটোকেটে চেঞ্জ করলে ম্যাক্স অটো চেঞ্জ হয়ে যাবে, এভাবে আমরা কাজগুলো করতাম। তো কেন কথাগুলো বলতেছি, ওইখানে যে পরিমাণে অ্যাসেম্বলির কাজ আছে, যে পরিমাণ গ্রুপিং এর কাজ আছে, এগুলো যদি এইভাবে হ্যান্ডেল করে করা যায়, তখন এই প্রজেক্ট গুলো অনেক ইজি হয়ে যায়। যেমন ওই প্রজেক্ট গুলো প্রায় 200 এর কাছাকাছি একটা A3 পেপারে প্রায় 200 এর কাছাকাছি পেজের একটা বই। ওটা কিন্তু ওই বইটা আমার নিজের প্রত্যেকটা ডট, প্রত্যেকটা লাইন নিজের আমাকে ড্র করতে হয়েছে, কারণ এটা ছাড়া আমি জুনিয়র কাউকে যদি করে যদি বোঝাতে যেতাম, তাহলে কিছু জিনিস আছে আমাকে, যেমন কি হয় রেভিটে প্যারামেট্রিক না, একটা জায়গায় চেঞ্জ করলে অন্য জায়গায় অটো চেঞ্জ হচ্ছে, কারেকশন গুলো হচ্ছে। তো ওইরকম কারেকশন যদি আমি করি, তাহলে আমি আমার একজন জুনিয়রকে বোঝাতে গেলে যে এই কারেকশনের ইম্প্যাক্টটা কত জায়গায় পড়বে, প্রত্যেক জায়গায় ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে তো আমাকে। তো এটা আমার কাছে মোর চ্যালেঞ্জিং ছিল, খুব চ্যালেঞ্জিং। আমাকে বুঝছি যেটা না, আমাকে নিজে করতে হতো। তোমার দেখা যাবে কোনো না কোনো জায়গায় এরর থাকবে, সেটা গিয়ে কনস্ট্রাকশনে গিয়ে এমন ভাবে ধরা পড়বে তখন আর পয়েন্ট অফ নো রিটার্ন, ফেরত আসা যাবে না। ঠিক আছে, ঠিক একই রকম একটা প্রজেক্ট আমার আছে, সেটা ছিল এই ন্যাশনাল হসপিটালটা ফেলে ওয়াসার দিকে আরেকটু যেটা হাতের ডান দিকে, জুমারের প্রজেক্ট, মীরা ওয়েসিস। হ্যাঁ, এটা এখনো সামনে রিক খুলে নাই ওরা, কাজ চলতেছে। এটা ন্যাশনাল হসপিটাল থেকে আরেকটু সামনে হাতের ডান দিকে, জুমাইরা মীরা ওয়েসিস। তো ওখানেও ক্লাসিক্যালের কাজ আছে, বাট ওটার মাত্রাটা ঠিক এগুলো থেকে কম। ওটা একটু মডার্ন এবং ক্লাসিক্যাল ফিউশন। ঠিক আছে, বুঝি নাই। এই যে ফিল আমার না রেভিটে সম্পূর্ণ ফুল রেভিট মডেল। এটা অলরেডি আমার ট্রিটমেন্ট 3D কাজগুলো এখন তো চলতেছে। হ্যাঁ,
তো যেটা বলতেছিলাম, এই অ্যাসেম্বলি এবং গ্রুপিং এর বিষয়টা আমরা বুঝলাম না, অ্যাসেম্বলি এবং এটা, হ্যাঁ। তো এই জাতীয় জিনিসগুলোকে আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয় এবং ওয়ার্কিং ড্রয়িংও কাজগুলো অনেক ইজি হয়ে আসে। লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ কিনোটস। কিনোটস, হোয়াট ইজ কিনোটস? কিনোটস কি? আমরা এই যে কথাগুলো আমি লিখলাম না, তিনটা জিনিস, যে 5 ইঞ্চ ব্রিক ওয়ার্ক উইথ প্লাস্টার, তারপরে এই যে কথাগুলো বললাম না, এরকম এই পয়েন্টটা আমার হয়তো আরো বিভিন্ন রকমের ড্রয়িং এ হয়তো আরো অনেক জায়গায় এই পয়েন্টটা হয়তো আমার দরকার হতে পারে। তাহলে আমার কি করতে হবে? প্রতিবার এটাকে কপি করে করে নিয়ে গিয়ে এক ভিউ থেকে আরেক ভিউতে যেতে হবে, গিয়ে কপি করে 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 আমাকে বসাতে হবে না টেক্সট করে। এখন আমি যে কাজটা করছি এটা বোঝানোর জন্য করছি, বাট দিস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি। স্ট্যান্ডার্ড হচ্ছে কিনোটস। কিনোটস কি জিনিস? কিনোটস এগুলো ওয়ার্কিং ড্রয়িং পার্ট নিয়ে কথা বলতেছি কিন্তু আজকে এই পয়েন্টগুলো। আমরা যখন অ্যানোটেশনে যাই, কিনোট, কিনোট ম্যাটেরিয়াল, ইউজার কিনোট, কিনোট সেটিংস, কিনোট এলিমেন্ট, কিনোট। প্রথম কাজটা হচ্ছে কিনোট সেটিংস। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, হ্যাঁ। আগে সেটিংটা করে আসতে হবে। আমি কিনোট সেটিং এ যাওয়ার পর ও বলতেছে যে এই ফাইলটা, ও একটা টেক্সট ফাইল খুঁজতেছে। কিনোট সেটিংটা সম্পূর্ণ ম্যানুয়াল জিনিস। এটা আমি আমাদের এখানে একটা জায়গায় আমি কি করব, একটা টেক্সট ফাইল আমি কি করে আসবো, ওপেন করে আসবো, হ্যাঁ। সে টেক্সট ফাইলটা কোথায়? উইন্ডোজ ই, আমি আমাদের প্রজেক্ট এখানে যাই, যাওয়ার পরে এখানে আমি একটা নিউ টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, এটার নাম দিই আমি কি কিনোট, হ্যাঁ, নাম দিলাম। কিনোটের ভিতরে গিয়ে আমি এটা ফার্স্ট টাইম নাম দেই যে কিনোট আইডি, তারপরে নাম দিলাম ট্যাব, একটা ট্যাব দিলাম কিন্তু ট্যাব, মানে কিনোট আইডি হচ্ছে একটা কলাম, ভার্টিক্যাল কলাম। ট্যাব দিলে এটা আরেকটা কলাম মিট করে। এখানে নাম দিই আমি ডেসক্রিপশন, হ্যাঁ, এন্টার। এটার নাম দিই আমি WA01 ট্যাব, ঠিক আছে। ডেসক্রিপশনে কি আমি নাম দিই এটা সে 5 ইঞ্চ ব্রিক ওয়াল। এবার আমি ডেসক্রিপশন আমি যা লিখতে চাই তাই লিখবো, উইথ, হ্যাঁ, 18 mm প্লাস্টার। দেখো আমি লিখছি, আপনার ইঞ্চি লিখতে পারেন, হ্যাঁ। তো আমি এখন হলে যেমন আমি সব মিলিমিটার কাজ করে আমি লিখতে হবে 125 mm ব্রিক ওয়াল। এটা আসলে হয় 127, কিন্তু আসলে প্র্যাকটিস করতে 125, কারণ অ্যাকচুয়ালি কিন্তু 127 পুরোপুরি থাকে না, পাচ্ছি একটু। 125 mm ব্রিক ওয়াল উইথ 8 mm প্লাস্টার। তারপরে ওই যে ওয়েদার কোড বললাম না, WEA ওয়েদার কোড, পেইন্ট ফিনিশ। চাইলে টু কোট অমুক তমুক এগুলো চাইলে বলা যায়, হ্যাঁ। আমি এভাবে কথাটা লিখলাম। লেখার পরে সেভ দিই, এবার সেভ দিলাম, হ্যাঁ। এই যে রেখে দিলাম না এই কিনোটটা, এই কিনোটটা কিন্তু আস্তে আস্তে আমাদের যত রকমের এরকম নোটস আসবে এটার জন্য আমি এবার একটু করি, ব্রাউজারে যাই, ডেস্কটপ, এখানে কিনোট দিলাম, হ্যাঁ। এই যে এই ফাইলটা আসছে, ওকে ওকে ওকে। কি করলাম আমি এখানে প্ল্যানে যাই, প্রথমে এটা আমি লোড করছে। এবার আমি কিনোট এলিমেন্ট
নাম দিয়ে আমি কি করছি, একে দেখাচ্ছি, এ আছে এলিমেন্ট লিডার অ্যাডমিন, আচ্ছা ক্লিক করার সময় ও বলতেছে কোনটা, আমি বললাম যে ডাব্লিউ এ, ওকে চলে আসছে না ডাব্লিউ এ। এখন এই ডাব্লিউ এ মানে কি, এই ডাব্লিউ এ কথার অর্থ কি, একটা লিজেন্ড লাগবে আমার, এরকম যে লিজেন্ডে ডাব্লিউ এ কথাটা মানে কি আমি সেটা লিখবো। তাহলে আমার এখানে আমরা যখন দেখি তখন কিন্তু একটা লিজেন্ড বলে একটা জিনিস নাই, যেটা আমরা এখনো শিখি নাই। রাইট বাটন ক্লিক করে আমি যদি বলি নিউ কিলো লিজেন্ড, দেওয়ার পরে সেটা আসলো, আসার পর ও বলতেছে এখানে কি আসবে, ঠিক আছে, এখানে ট্যাগটা কি আসবে। এখানে গ্রুপ এন্ড সর্টিং, আমি এখানে ফিল্টার বাই শিট, ওকে এই যেটা আসছে এটা ক্রিয়েট হয়েছে না, আমার এখানে যা আছে বুঝে গেছে। এখন আমরা যখন শিটে যাব, সে আমি কোন একটা শিটে যাই, গ্রাউন্ড ফ্লোর কোন শিটে গ্রাউন্ড ফ্লোর আছে, এটাতেই বলি। হ্যাঁ, এখানে যখন আমি শিটে গিয়ে যখন আমি লিজেন্ডকে টান দিয়ে আমি নিয়ে আসবো, তো কে আসছে, কিনোট টেক্সট। এখানে কিনোট টেক্সট আমার ওই প্যাড যেটা আছে নোটপ্যাডে একটা জায়গায় আমার ডাবল হয়েছিল, ওই জানি ডাবল ট্যাপ হয়ে গেছিল, যে কারণে ওইটাকে মিস করছে। এখানে এটা চলে আসবে। আমি যদি এটাকে এবার সেভ দিই, কন্ট্রোল এস সেভ দিই, এটা দেখা যায়। আমি রিলোড দিই, ওই এখানে আসবে হলো লিঙ্ক, এই যে ট্যাপটা ঠিক করার সাথে সাথে চলে আসছে না এবার লেখাটা চলে আসছে, এবং আমাদের এখানে লেখাটা চলে আসছে যে। তাহলে এইরকম ভাবে আমাদের যত একটা কিনোটস লাগে, আমরা যদি একটা নোটপ্যাডে বিশাল একটা লিস্ট তৈরি করি নেই, রেলিংটা কি, কোনটার মানে কি, এভাবে যদি আমরা যদি প্রত্যেকটার জন্য যেভাবে বানাই নিই, তাহলে কি হচ্ছে, আমরা এখানে ড্রয়িং এর মধ্যে কি করবো, শুধু কিনোটসটা তীর চিহ্ন দেখে দেখাই দিব। তো ড্রয়িং গুলো অনেক প্লেন থাকবে, শুধু এখানে শিডিউল ইসের মতন ধরুন শিডিউলে যেমন ট্যাগ করার মতো একটা ট্যাগ আসবে খালি, এবং ইলাবোরেশনটা পাশে থাকবে এখানে লম্বা। আমি যদি পাশে একটা লিজেন্ড দিয়ে দিই, লিজেন্ডটা অটো জেনারেট করতেছে, তাই না। একটা এমএস রেলিং থেকে শুরু করে, পেইন্ট থেকে শুরু করে, ম্যাটেরিয়াল, টাইলস, প্রতিটা জিনিসের যদি আমরা এভাবে যদি একটা কি বানাইনি, কিনোটস যদি আমরা বানাইনি, তো সরাসরি ওখান থেকে আমরা এখানে দেখাতে পারতেছি না। বোঝা গেছে। তাহলে একইভাবে আমরা ড্রয়িংটা খুব নিট এন্ড ক্লিন রাখতে পারবো, পাশে শুধু লিজেন্ডটা দিয়ে দেবো, কোনটার মানে কি ওখানে দেখবে ট্যাগ করা। যে এখানে যদি কেউ দেখে যে এরকম আছে WA01, তার মানে কি WA01 মানে হচ্ছে 125 mm ব্রিক ওয়াল উইথ 18 mm প্লাস্টার উইথ পেন্ট ফিনিশ। ফেয়ার এনাফ। হ্যাঁ, এখন কোথাও যদি মনে হয় যে না কোন একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আসলে আমার ট্যাগ না, এই টেক্সটটাই দরকার, কোন একটা পয়েন্ট যদি ফিল হয়, তাহলে কি হবে, ও আচ্ছা
ড্রয়িং এ যাই, হ্যাঁ। কোন একটা জায়গায় যদি মনে হয় না আমার আসলে এই জায়গাটায় ট্যাগটা দরকার নেই, তো আমি কি করবো, এখানে ক্লিক করার পরে এখানে কিনোট টেক্সট আছে না, ক্লিক করব, লেখাটা চলে আসছে। আমাকে আর লিখতে হবে। তো এখানে যদি আমি আবার দেখাই, যদি কিনোট টেক্সটের জায়গায় আমি যদি কিনোট নাম্বার দেখাই, বক্স ও কিছু অপশন দেয়, হ্যাঁ। তো আমি যদি এভাবে রাখি, এই তো, তাহলে কিভাবে কিনোট দিতে হয়, আর যদি কখনো কোন সময় যদি মনে হয় কিনোটের জায়গাটাতে আমার টেক্সট প্রয়োজন, তাহলে আমরা এভাবে এটা দেখাতে পারি। কোন অসুবিধা আছে এটুকু বুঝতে? তাহলে ওয়ার্কিং ড্রয়িং এ কিভাবে ডাইমেনশন দিতে হয়, কি নোটিং গুলো করতে হয়, ইলিভেশন সেকশন ড্র করতে হয়, রুম লিজেন্ড গুলো আমরা দিতে হয়, এগুলো আমরা সবাই কিন্তু শিখছি, আমরা শিখতেছি ঠিকই তাই না, শিখতেছি, কিন্তু এটা নিজের হাতে ধরে করতে হবে, না করলে এই বেনিফিট গুলো আমরা নিতে পারবো না। ওকে, তো মোটামুটি আমাদের বেসিক, আমি আবারও বলতেছি, আমরা কোনো প্রো, একদম ফাইনাল প্রো যেটাকে বলে, ওই জায়গাগুলো নিয়ে আমরা এই কোর্সে শিখতেছি না, কিন্তু যতটুকু আমরা শিখতেছি এটা প্রোর কাছাকাছি একটা জিনিস, যেটা দিয়ে আমরা আমাদের মার্কেটে যে প্র্যাকটিসটা করি এটার জন্য না। একটা কোয়েশ্চেন ছিল ডোম কিভাবে ক্রিয়েট করতে হয়, ওইটার উত্তর আসে, এরপর আমি আমার ড্রয়িং গুলো কিভাবে এক্সপোর্ট করবো সেগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। যদিও এটার আলাপটা আসবে এখান থেকে, যে মডেলিং প্লেস আমরা এখানে করি না, প্লেস কম্পোনেন্ট, এটা তো আমার অবজেক্ট নেওয়ার জন্য, কিন্তু এখানে কম্পোনেন্ট মডেলিং প্লেস, এখানে নেওয়ার পরে এটা আমরা কেস ওয়ার্ক নিব, কেস ওয়ার্ক 2, এর আগে একবার আমরা দেখানোর জন্য কিছু একটা কেস ওয়ার্ক আমরা নিয়েছিলাম, সেটাকে আমরা রিভলভে করবো, রিভলভ, বোঝা গেছে? রিভলভের কাজটা হচ্ছে কি, কোন একটা কিছু একটা এক্সিসের ঘুরে এসে এটাকে মেলানো, ঠিক আছে। এই রিভলভে কাজ করতে গেলে আমাদের উচিত হলো আগে কি শেপের ডোমটা আমি আঁকতে চাই, কেমন শেপে, সেটাকে যদি আগে থেকে যদি সেট আপ করে আসতে পারি, এটা আসলে খুব ভালো হয়, হ্যাঁ। তো যে কারণে আমি এটা বের হয়ে আসি, আমি আগে একটা রেফারেন্স প্লেন নেই, সেট মানে সেটে ওয়ার্ক প্লেন, এটা আমি যদি সবচেয়ে ভালো কথা রেফারেন্স প্লেন, এটাকে যদি নিই আমাদের নিজেদের মতো করে, আমি একটা রেফারেন্স প্লেন নিলাম, যে এই রেফারেন্স প্লেন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ওকে আমি বললাম যে তোমার নাম হচ্ছে 001, তাহলে ওর একটা নাম পেলো, পরে পেতে সুবিধা হবে আর কি আমাদের। তো এরপরে আমি আবার আর্কিটেকচার এসে যাচ্ছি, যে মডার্ন প্লেস কেস ওয়ার্কে যাই, যার পর ওকে টু। এখন এটা ড্র করতে গেলে রিভলভ আঁকতে গেলে আমাকে কি করতে হবে, আগে যে একটা শেপ আঁকতে হবে, রিভলভ কমান্ড আমি গেছি, শেপ আঁকতে গিয়ে আমি এটাকে এবার একটা শেপ ড্র করতে চাই, কোন প্লেনে ড্র করতে চাই, সেট পিকে প্লেন, সেট ওয়ার্ক প্লেন, এটা আমি ওই যে 001 দিলাম না, এই যে এই প্লেন দিয়ে আমি ওকে দিচ্ছি, ওপেন ভিউ, এই যে ওপেন, সেই ভিউতে এটা ওপেন হয়েছে, মানে ওই যে প্লেনটা আমরা ড্র করছি সেই ভিউতে এটা ওপেন হয়েছে। এবার আমি একটা সার্কেল ড্র করি বা একটা কার্ভ লাইন ড্র করি, যেভাবে ধরি এটা, হ্যাঁ। এখন যেহেতু আমি একটা ফর্ম ড্র করব, তো এটাকে আমি রিভলভ করতে চাই, হ্যাঁ। করার পর আমি এটাকে টিক দিব, ওকে দিব, ওকে দেওয়ার পরে ওটা এক্সিস দিতে বলতেছে, কার এগেইনস্ট, মানে কার আন্ডারে আমি, মানে কিভাবে আমি এটা কি করবো, হ্যাঁ। মানে এইটাকে আমি বলতেছি আমি রিভলভ করতে চাই, ওটা ফর্ম চাচ্ছে, শেপ চাচ্ছে, রিভলভ এক্সিস লাইন, আচ্ছা এক্সিস লাইনটা আমি এখন দিই নাই, আমি এটা যদি ওকে করি, ওই এক্সিস লাইনটা এক্সিস রিভলিউশন নট স্পেসিফাইড, আচ্ছা এক্সিসটা আমি দিই, এই যে এটা, দিস ইজ মাই এক্সিস, এটা হচ্ছে এক্সিস, সরি, আমি এটা যদি দিই এক্সিস অফ রিভলিউশন নট স্পেসিফাইড, একটু আমি বেরিয়ে আসে, এটা এক্সিসটাকে সেট করতে হবে, রিভলিউশন ব্রেক লাইন, কেস ওয়ার্ক,
কেস নাম্বার 2 রিভলভ। প্রথমে এক্সিস লাইন, হ্যাঁ আমি এক্সিস লাইনটা দেখাই, পিক লাইন দিয়ে আমি দেখাই দিই যে এটা কোন এক্সিস বরাবর সে রিভলভ হবে। আচ্ছা রিভলভ হতে গেলে তার আগে আমার একটু এই পিক প্লেন একইভাবে পিক প্লেন আমি এখান থেকে আমি দেখাই দিই। আমি প্লেন নিব হলো রেফারেন্স প্লেন। না আমি এটা তো গ্রাউন্ড ফ্লোরে আছে, এটা আছে গ্রাউন্ড ফ্লোরে। আমি এলিভেশনে যাই, এলিভেশন ওয়েস্ট এলিভেশন, ওয়েস্ট এলিভেশন। ওকে ওকে রিভলভ পিকে প্লেন। ওকে আমি প্লেন যদি নেই, যদি বলি এরকম একটা প্লেন আমি নিলাম, নেওয়ার পর আমাকে একটা এক্সিস সেট করতে বলতেছে। পিক লাইন নিয়ে আমি একটা এক্সিস সেট করি, কার এগেনস্ট আমি রিভলভ করবো, ধরলাম আমি এটার এগেনস্টে করবো। তারপর আমি যদি এটা ওকে করি, ও এক্সিস ইজ নট এক্সিস, তো এটা আমি দেখাইলাম। ওকে আমি বাউন্ডারিটা যদি বাউন্ডারি সেট, এটা আসলে রেগুলার করা হয় না তো, অনেক সময় ভুলে যাওয়া লাগে। এটা আসলে অপশনের শেষ নাই। এটাকে সেট করে যদি আমি এবার এক্সিস দেখাই, যদি এভাবে মার্ক করে দেখাই, সরি পিক লাইন দিয়ে যদি আমি এক্সিস দেখাই দিই, ফিনিশ, কন্টিনিউ, এক্সিস, the operation convert existing axis revolution is normal line. ওকে ও এটাকে একটা কিছু একটা দিতে বলতেছে, মানে এটা একটা সলিড কিছু একটা বানাতে বলতেছে। আমি 1 ইঞ্চি এর কিছু একটা দিই, লাইনটা ড্র করি। মানে ও একটা ক্লোজ বাউন্ডারি খুঁজতেছে। হ্যাঁ এটা ড্র করলাম, আর এখান থেকে আমি এটা সিলেক্ট করার পর আমি যদি axis line, this operation will convert existing axis of revolution normal line. Sketch an axis revolving geometry, right? আচ্ছা এটা না, নট প্ল্যান, এটা প্ল্যান বলে কোনো কথা নেই, যে কোনো সাইজে যে কোনো শেপে যে কোনো জায়গায় এটা ড্র করা যায়। হ্যাঁ আচ্ছা আমি আরেকবার একটু দেখি পিকচার। এটা ফরেন প্লেস কেস ওয়ার্ক। ওকে ওকে আমি রিভলভ এটা যদি ড্র করতে চাই, এটা যদি আমি শো করি, ও এখানে একটা ব্যাপার আছে, ও প্রিভিউ দেখায়, ওই যে স্কেচ create 3D shape by sweeping, sweeping বা 2D profile by around an axis. স্টেপ বাই স্টেপ দেখাতে হয়। মানে ফার্স্ট হচ্ছিল sketch an axis and a profile to create the revolve। আগে এক্সিস, তাই না? হ্যাঁ ওটাই, মানে এই জিনিসটা সিম্পল। এটা আমি মসজিদে কাজ করার সময় আমি করছি, কিন্তু এখন নিজে ভুলে গেছি। আচ্ছা দেখি আবার একটু রিভলভ। হ্যাঁ রিভলভ ও প্রথমে একটা স্পেসিফিক চায়, একটা প্লেন চায়, আমি কোন প্লেনে আমি ড্র করবো। সো আমি এটা আপাতত নর্থ এলিভেশনে যাই। ও আগে একটা প্লেন সেট করতে বলে, হ্যাঁ যে আমি যে এই প্লেনে আমি ড্র করতেছি। ওকে তো প্রথমে একটা এক্সিস সেট করতে বলে, এক্সিসটা পিক লাইন নিয়েও করা যায়,
আবার ইয়ে করা যায়। আমি আপাতত পিক লাইন নিয়ে করতেছি, যে ধরলাম এটা আমার এক্সিস, তারপর আমি এটা ওকে করি। স্কেচ ইজ এমটি, আচ্ছা ওকে, এটা ড্র করার পর আমি এবার স্কেচ, তাই তো। এবার স্কেচ করতে গেলে আমার প্রোফাইলটার জন্য মানে এখানে নিয়ে, হ্যাঁ প্রোফাইলের জন্য এটা নিয়ে দেন হচ্ছে আমি ড্র করলাম। এটা একটা ক্লোজ লাইন লাগবে, হ্যাঁ। আমি এখান থেকে এইটা এবং এটা ড্র করলাম। জয়েন হয়েছে না? এটা যদি আমি ওকে দেই, এই যে হয়ে গেছে, এটা ফিনিশ। মানে আগে এক্সিসটা আঁকা, তারপর হচ্ছে কি, হ্যাঁ এখন এই যে আমি একটা শেপ আঁকলাম, এটা একটা সলিড হয়ে গেছে না জিনিস, এটা ডোম হয় নাই। মানে ডোম হতে গেলে যেমন তলা ফাঁকা থাকতে হয়, তাহলে আমাদের করণীয় কি? এবার এটাকে এবার চাইলে আমরা অন্য এটাকে ইউজ করতে পারবো। আগে শেপটাকে ক্রিয়েট করলাম, এবার আমি যদি ফ্লোর কমান্ড নেই, ফ্লোর বা রুফ, হ্যাঁ আর এফ রুফ, আমি এখানে আমাদের রুফ আছে না, এগ্রিকালচার রুফ কমান্ড আছে, রুফ কমান্ড বাই ফেস ক্লিক করে যদি আমি এটাকে দেখাই, রুফ 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 বাই গেল, by face, by extrusion, by footprint, একটা কমান্ড আছে বাই ফেস, তো রুফ, এটা সিলেক্ট হয় না কেন? এটাকে জিওমেট্রিটাকে কাজে লাগায় এটা নেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা আমি যদি ফ্লোর কমান্ড আগ্রিকাল ফ্লোর রুফ ফ্লোর বাই ফেস, দুইটা অপশন। একটা অপশন হচ্ছিল আমি এই যেটা আমি ড্র করছি এখন, এটা আমি সলিড ট্রায়াঙ্গেল আছি না, একে অফসেট দিচ্ছি কোনো একটা পাতলা প্লেটের মতো বানাই, যদি ঘুরাই ওটা ওভাবে ঘুরে যাবে, ভিতরে লাগবে না। আরেকটা হচ্ছিল বাই ফেস নেওয়া যাবে। বাই ফেস নেওয়ার সময় এই কেস ওয়ার্কে এটা বেশি ওয়ার্ক করে ফ্লোরের জন্য না, এটা বেশি ওয়ার্ক করে বোধ হয় কারেন্ট সেকশন নেওয়ার জন্য, সব বিভিন্ন ফর্মে কারেন্ট সেকশন প্রয়োজন হয় সেটার জন্য। আর আরেকটা হচ্ছে ওয়াল ফেস, এটা আরেকটা অপশন হচ্ছিল দুইটা ডোম এঁকে একটার সাথে আরেকটা ভয়েড, একটা সলিড একটা ভয়েড দেখাইতে হয়, সলিড এবং ভয়েড দেখালে অংশ ফাঁকা দেখায়, মানে এইভাবে করে একটা ভিতরে একটা, মানে এটা কি বুলিয়ান টাইপের আর কি। আমরা ম্যাক্সে করছি না বুলিয়ান, বা একটাকে ইন্টারলক করে দেয়, সাবট্রাক্ট করে, ওরকম সাবট্রাক্ট করে এরকম করা যায়। তো যাই হোক, এটা ডোমটা ছিল মূলত আমরা যেটা ড্র করলাম ওটাকে এখন সলিড ট্রায়াঙ্গেলের মতো করে একটা সারফেস কার্ভ, বাকিটা ট্রায়াঙ্গেল, এটা না করে যদি একটা অফসেট থিকনেস দিয়ে দিতাম, এটা করে এটা ঘুরে দিতাম, তাহলে হ্যাঁ সেকশন হতো, তাহলে এটা এরকম চলে আসতো। তো এটা হচ্ছে ডোমের মানে ইউজুয়াল কেস। এখন আমরা যদি এটাকে যদি ভার্টিক্যাল কোনো একটা মিনারকে কোনো একটা শেপ যদি ভার্টিক্যালি যদি আমরা রাখতাম প্রোফাইলের মতন, একে ঘুরে দিতাম, তো মিনারটা একবার এরকম হয়ে যেত, ওই ধরনের একটা জিওমেট্রি এটা হয়ে যেত, একটা মাস টাইপের। হ্যাঁ ও আচ্ছা, এটা কেস ওয়ার্ক দিয়ে আমি ড্র করছি। যদি এটা কম্পোনেন্ট যদি এটা আমি মাস দিয়ে করতাম, মাস মাস ওয়ার্ক দিয়ে যদি আমরা করতাম, তাহলে মাস ওয়ার্কের আবার কিছু অপশন আছে। ওকে মাস ওয়ার্ক দিয়ে কাজ করলে ও পিক করে ওই যে রূপ বানানো, পিক করে ই বানানো, কারেন্ট সেকশন বানানো, ওটা মাস দিয়ে করতে, ওটা কেস ওয়ার্ক দিয়ে না। হ্যাঁ হ্যাঁ পিকের সার্ফেস বা ওটা দিয়ে, যেটা আমি দেখালাম, হ্যাঁ ওটা মাস দিয়ে, নট কি কেস ওয়ার্ক। এক একটা জিনিস এক এক ভাবে করতে হয় আর কি। এবার আমি এক্সপোর্টে আসছি। এক্সপোর্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ সব কিছু করলাম, এটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তো
আবার ক্লায়েন্টকে আবার পিডিএফ ফরম্যাট দিতে হতে পারে, অটোকেটে ফরম্যাট দিতে হতে পারে। সো এই জায়গাটাতে এসে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা কিভাবে এটাকে জেনারেট করতেছি। হ্যাঁ, প্রথমে আমার দিন শেষ আমাদের লেআউটের ইয়ে আসে ফার্স্ট অফ অল। তো পুরো বইটা যখন ক্রিয়েট হবে, সব এখানে তো তিনটাতে আমার ড্রয়িং আছে, বাকিগুলো তো নাই। এই যে তিনটাতে প্লাস দেখাচ্ছে, যেগুলো তো নাই সেগুলো ফাঁকা। ঠিক আছে, মানে এটা কোনো প্লাস চিহ্ন তৈরি হয়নি। ডাবল ক্লিক করলে শুধু ফাঁকা এটাই দেখা যাবে, কিন্তু এখানে ক্লিক করলে প্লাস চিহ্ন, আমার ড্রয়িং আছে, ড্রয়িং আছে, কিছু না কিছু তো আছে, ড্রয়িং আছে না, কিছু না কিছু আছে, প্লাস চিহ্ন। আচ্ছা, এখান থেকে যদি আমি প্রিন্ট করি বা পিডিএফ ফরম্যাটে নেই বা অটোক্যাড ফরম্যাটে নেই, এগুলো সরাসরি ঠিক এই টাইটেল বক্স ওইভাবেই জেনারেট করবে। আর এখান থেকে যদি করি তাহলে টাইটেল বক্স ছাড়া এখানে যা আছে তাই জেনারেট করবে। কেমন? আগে ছাড়াটা দিয়েই কথা বলি, এটাকে এর মধ্যে নিয়ে আসি। তো আমরা ফাইল এক্সপোর্ট সহজেই বুঝতেছি কোনটা অটোক্যাড দিবে আর কোনটা পিডিএফ দিবে। আর আইএফসির কাজটা কি? আমরা আগে শিখছি না যে আইএফসির কাজটা হচ্ছে যদি কোনো অন্য কোনো কনসালটেন্টকে যদি আমাদের ফাইল শেয়ার করতে হয়, বিআইএম ফাইলটা যদি অন্য কোনো কনসালটেন্টকে যদি শেয়ার করতে হয়, যদি এমন হয় যে সে স্ট্রাকচারাল ডিজাইন করতেছে বা এমএপি ডিজাইন করতেছে, সে যদি সরাসরি রেভিটে করে তাহলে আমরা রেভিট ফাইলটাই দিয়ে দিতে পারি। যদি সে কোন অন্য কোনো বিআইএম প্ল্যাটফর্মে সে যদি কাজ করে, স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা জানি স্টেট প্রো অথবা ইট্যাপস বা আরো অনেক ফাইল, অনেক ধরনের সফটওয়্যার আছে। ঠিক একইভাবে ইলেকট্রিক বা এমইপি ইঞ্জিনিয়ারদেরও কিন্তু রেভিটের বাইরে তাদের নিজস্ব অন্য বিআইএম সফটওয়্যার আছে। তাদেরকে যদি আমি রেভিটের বাইরে অন্য কিছু দিতে চাই তাহলে আমরা ওই আইএফসি ফাইলটা কনভার্ট করে তাদেরকে আমার দিতে হবে। আইএফসি কনভার্ট করে ওটা আইএফসি তে অপশনে গেলে আমরা দেখবো আইএফসি 2.2, 2.3, 4.4 অনেকগুলো আমরা দেখবো। এইটা সাধারণত সত্যি কথা বলতে আমাকে ইউজ করতে হয় নাই এখনো পর্যন্ত, কারণ বাংলাদেশের মার্কেটে, চিটাগাং মার্কেট স্পেশালি আমারটা হয় নাই। আর ঢাকার মার্কেটে যারা কাজ করছে তারা অনেকে রেভিটে করে সরাসরি রেভিট ফাইল দিতে আমার চলে। তো এটা কোন সফটওয়্যারটা কোনটাকে রিসিভ করতে পারবে সেটাকে বুঝে সেই অনুযায়ী এটাকে কনভার্ট করে দিতে হয়। ঠিক আছে, আর এরপর হচ্ছে পিডিএফ। আমি যদি পিডিএফ এ যাই, পিডিএফ এ গেলে জাস্ট ব্রাউজ করে আমি দেখাচ্ছি আমি কোথায় এটা করতে চাই। আমি ডেস্কটপে রাখলাম, দেখাইলাম যে ডেস্কটপে আমি পিডিএফটা করতে চাই। হ্যাঁ, করে এরপরে মুশকিল হয়েছে, এটা নিচে যাওয়া হচ্ছে না, এটা আমার কিন্তু দেখা যাচ্ছে অটো হাইট। এই যে এখন আসছে। আচ্ছা, এটাকে আমি যদি এক্সপোর্ট করি, সে ব্যাকগ্রাউন্ডে কাজটা করতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এক্সপোর্ট ইনিশিয়ালাইজিং। এর মানে হচ্ছে ও বলছে তুমি তোমার কাজ করো, হয়ে গেলে তোমাকে আমি নোটিফিকেশন দিব। ওই যে তলা দেখছেন যে হচ্ছে, হয়ে গেলে তখন সে আমাকে নোটিফিকেশন দিবে, তখন আমি কাজ করবো। যে হয়ে গেছে ও বলছে, যে তাই না। ভিউ ফাইল ক্লিক করলে সরাসরি ফাইলটা ভিউ করতে পারবো, ডেস্কটপে রাখা আছে, সে নিয়ে আসছে যে স্যাম্পল প্রজেক্ট, এটাই তো বোধ নাকি পাওয়া গেছে পিডিএফ। সরাসরি সে পিডিএফ এখান থেকে জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। তো এটা না, ওই পেজটা এখানে পিডিএফ হবে, কারণ আমি এটা গ্রুপ মোডে দেই নাই পিডিএফটা। কেমন? অর্থাৎ আমি এখানে গেছি ফাইল, আমি এক্সপোর্টে গেছি, পিডিএফ কমান্ডে গেছি, জাস্ট যা আছে সেটাকে এক্সপোর্ট করছি। কিন্তু আমি যদি এটাকে চাইতাম সিলেক্টেড ভিউজ, আমি যদি এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করতাম, ও তখন বলতো কোনটা কোনটা পিডিএফ করতে চাও। বুঝা গেছে? তো সেখানে আমি যদি বলতাম যে হ্যাঁ আমি পিডিএফ করতে চাই গ্রাউন্ড ফ্লোর,
আর ফার্স্ট রো, শুধু এই দুইটাকে। ভিউতে যত জায়গা নিয়ে ভিউটা ছড়ানো অত অংশ নিয়ে পড়বে। যদি বাই মিস্টেক যদি 100 মাইল দূরে যে একটা ডট থাকে পুরো জায়গা নিয়ে সে উইন্ডো বানায় ফেলবে। ঠিক আছে, এই জন্য ড্রয়িং গুলোকে যত কম্প্যাক্ট করে যত সুন্দরভাবে করবো তত সুন্দর ওই উইন্ডোটাকে সে এটা নিবে। আর লেআউটে যখন আমি দেখবো তখন লেআউটটা এখানে দিতে হবে। হ্যাঁ, তো এখানে এই যে আমি এই দুটাকে টিক দিলাম না, আর কাউকে টিক দিচ্ছি না। আমি যদি মনে করি আমি এলিভেশন গুলো নিতে চাই, নিলাম। নেওয়ার পর আমি যদি মনে করি 3D একটা শীট গুলো নিচ্ছি না, এখানে আমি এই অবস্থায় রাখলাম। ঠিক আছে, রাখার পর সিলেক্ট করার পর আমি বলতেছি এখানে যে এটা সেন্টার হবে, নো মার্জিন, ফিট টু পেজ। ঠিক আছে, আর অটো মার্জ একটা অপশন আছে যে আমি এটা বের হওয়ার পর সবগুলো জিনিস অটোমেটিক্যালি একটা ফাইল বানায় সে মার্জ করে দেবে। ইন্ডিভিজুয়াল একটা একটা করে ফাইল রাখবে না সে। কোথায় গেল? কোথায় এটা সব? আচ্ছা আচ্ছা, এই সিঙ্গেল প্রেফ যেটা ডিফল্ট থাকে আর কি। এটা এক্সপোর্ট দেই। আচ্ছা, এটা ফাইলটা কোথায়? ডেস্কটপে রাখা আছে, এক্সপোর্ট দিচ্ছি। ও একই নামেই পাচ্ছে, আমি জাস্ট আবার দিয়ে দিচ্ছি। সেম টাইমটা রিপ্লেস হয়ে যাক, সমস্যা নেই। আমার আসলে ছোট জিনিস পড়তে একটু অসুবিধা হয়। চশমাটা ঢাকা থেকে আসার সময় একটা অনুষ্ঠানে আর কি, মানে মেট্রোতে উঠছি, অনুষ্ঠান থেকে ফেরার সময় ভিড় না খেয়াল প্রচুর, একটা ছোট বাচ্চা হঠাৎ করে ধরে টান মারছে আর সাথে সাথে ভেঙে গেছে। ওটা গতকাল মানে বৃহস্পতিবার আসার পর এটা ঠিক করা হয়নি। যেটা খেয়াল করে দেখেন, এখানে ও কিন্তু সে ক্রিয়েট করে ফেলছে না। আমি যদি স্ক্রল করি, তাই না, আমাকে আর মার্চ করতে হলো, অটোমেটিক সে কি করছে, সবগুলো সে ক্রিয়েট করে মার্চ করে একটা ফাইল বানাই দিচ্ছে। বুঝে গেছে? আচ্ছা, এবার আমি আসি, এটাকে আমি আবার এক্সপোর্ট, হ্যাঁ 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 আমি দেখাচ্ছি। এক্সপোর্টে গিয়ে আমি এবার পিডিএফ এ যাই। আবার এই এখানে ফিট টু পেজ, আমি যদি এটাকে ই করতাম, এটাকে যে প্রিন্টিং এ যেতাম, পেপার সাইজটা সব ঠিক করা যায় এখানে। আচ্ছা, তার আগে হচ্ছিল আমি শিটে যদি যাই, এই শিট, হ্যাঁ, আমি চাই যে এবার শিট গুলাকে আনতে, কাজ একই জায়গা থেকে, এক্সপোর্ট পিডিএফ। এবার আমি দিব হলো এখানে ক্লিক করার পর আমি বলতেছি যে এখানে সবগুলো ফাইলে নিয়ে আসে, চেক নাম। এবার শুধু আমি শিট গুলো দিব। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত শুধু এগুলো আমি ক্লিক দিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট। এবার পেজ সাইজ, যেটা আমি শিট দিচ্ছি, পেজ সাইজও বলতেছি, আমি বলতেছি যেটা হবে হলো A3 পেপার, অফসেট ফ্রম কর্নার, নো মার্জিন। তাহলে আমি যদি মার্জিন দিয়ে দেখা যাবে কি আমার তো এমনিও বর্ডার ডিজাইন করা আছে, আবার যদি দেখা যাবে চতুর্দিকে সে বর্ডার ছিল, আবার একটা বর্ডার তৈরি হবে। দরকার নেই, নো মার্জিন দেওয়াই ভালো। ঠিক আছে, নো মার্জিন। এটাকে আমি ল্যান্ডস্কেপ দিলাম। ওকে, সবকিছু করার পরে আমি এবার বলছি ঠিক আছে এক্সপোর্ট। ঠিক একইভাবে এটাকে আমি এবার এক্সপোর্ট দিচ্ছি। ইয়েস, ওই একই নামে। ঠিক আছে, সে যাচ্ছে। এবার শুধু শিট গুলো দিচ্ছি, কিন্তু এর মধ্যে কিছু ব্ল্যাঙ্ক শিট আছে, কিছু ড্রয়িং করা, ড্রয়িং সহ শিট আছে। এখন সহজ না যে আমি কয়টাকে শিট আমি করতে চাই, সবগুলোকে মার্চ করবো কিনা, এগুলো মার্চ হওয়া নাকি ইন্ডিভিজুয়াল হয়, টিকটা তুলে দিলে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। তারপরে আমি যতগুলো পেজ করতে চাই, যেভাবে করতে চাই, সবই আমি এবার সিঙ্গেল ক্লিকে একটা জায়গা থেকে আমি কাজগুলো করতে পারবো, তাই না? সে এবার শুধু শিট গুলোকে পিডিএফ করে দিচ্ছে। এটা হয়ে গেলে আমি দেখাবো ক্যাড কনভার্সনটা কিভাবে করতে হয়।
হতে থাকুক, আমি বলি এটা এত সময় নেয় না, এই মেশিনটা একটু স্লো, এই কারণে মনে হয় এটা তৈরি হচ্ছে। তো হয়ে গেলে আমাকে বলেন। হ্যাঁ, দেখাচ্ছে কি ক্লিক করতেছে, তার মানে হয়তো উইন্ডোজের। এত সময় নেয় না, এটা মুহূর্তে মুহূর্তে হয়ে যায়, কারণ এগুলো পিডিএফ করতে কত মেগাবাইট লাগে, সামান্য। আর এই পিডিএফ গুলা ও যেগুলো জেনারেট করে রেভিট, খুবই চমৎকার, খুব হালকা, খুবই লাইট ওয়েট হয়, এবং খুবই ফাইনেস্ট লাইন ডিটেলস থাকে। হ্যাঁ, প্রিন্টিং এও খুব ভালো আসে, আউটপুট আসে। হ্যাঁ, না অটোক্যাডের সমস্যা না, এটা আপনারা অটোক্যাড করতে পারেন না, যে আপনারা একটা লেআউটের ভিতরে 100 পিসের সব ঢুকাই দেন, এটা তো নিয়ম না। যেটা নিয়ম না সেটা ওকে দোষ চাপা লাভ আছে। একটা একটা করে যে করতে হয়, একটা একটা করে করতে হয় না। সিঙ্গেল ক্লিকে অটোক্যাডে সেম সিলেক্ট করে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, চাইলে সিঙ্গেল ক্লিকে প্রিন্ট ছাড়তে পারি, ইভেন আমরা দেখাইতে পারি যদি 100 পৃষ্ঠা থাকে, আমি দেখাইতে পারি এই পৃষ্ঠাগুলো প্রিন্ট হবে, বাকিগুলো হবে না। এবার ওভাবে প্রিন্ট ছাড়লে শুধু ওগুলোকে সে প্রিন্ট ছাড়বে ওখান থেকে সিঙ্গেল কমান্ডে, একটা একটা করে বসে বসে প্রিন্ট ছাড়তে হয় না। আমি এখান থেকে একটু করি, বের হয়ে আসি। হ্যাঁ, এখানে মনে করেন এটা একটু ইস্যু করতেছে। হ্যাঁ, তো ফাইল, এক্সপোর্ট, পিডিএফ, এরপরে যেটা আমি দেখাচ্ছিলাম সিলেক্টেড, আমি যেটা দেখাতে চাইছি সেটা। এখানে আসার পর আমি বললাম যে এখানে শিট হবে, এখান থেকে আমি তিনটেই দিই আগে, এখান থেকে এই তিনটা দিলাম, সিলেক্ট, এই তিনটেই তো আসছে। হ্যাঁ, সিলেক্ট ওকে, সিলেক্ট। এরপরে আমি বললাম যে এটা A3, নো মার্জিন, ল্যান্ডস্কেপ। ওকে, ব্রাউজ, ডেস্কটপ, ওপেন, এক্সপোর্ট। ডু ইউ হ্যাভ সেভ সিটিং ইন, দরকার নেই, আমি নো দিচ্ছি, ও জাস্ট এক্সপোর্ট হোক। ব্যাকগ্রাউন্ডে নিয়ে ফেলছে, ব্যাকগ্রাউন্ডে এসে কাজ করছে, হয়েও গেছে। তখন কোনো একটা ইস্যু করছিল, স্যাম্পল বুঝে গেছে। তাহলে এই যে তৈরি হয়েছে, বুঝে গেছে। তো যেগুলো আমি দেখাচ্ছি সেভাবে একদম সে এক্সপোর্ট করে ফেলো না। এই কাজগুলো অটোক্যাডে করতে গেলে যেটা একটা 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 করে আসলে, তো যেটা বললাম যে আমার এই পর্যন্ত তো ওকে না, এই পেপারে কিভাবে, এরপরে জাস্ট আমি প্রিন্ট দিব, প্রিন্ট হয়ে যাবে। এরপরে আসি অটোক্যাড কনভার্সন কিভাবে হবে। ফাইল, এক্সপোর্ট, অটোক্যাড, ডিডব্লিউজি না। আসার পরে এখানে দেখেন কি বলছে। হ্যাঁ, আমি যদি এটাকে নেক্সট দিয়ে ডেস্কটপটা দেখায়, যদি আমি এটা ওকে করি, তাহলে গ্রাউন্ড ফ্লোরটা দিলাম না, সে গ্রাউন্ড ফ্লোর সে ক্রিয়েট করবে। অটোক্যাডে করছে কোথায়, এই যে এটা, সে অটোক্যাডে ওপেন করতেছে। এটা দেখার পরে আপনারা হঠাৎ করে একটু শক হবেন যে অটোক্যাডে আউটপুটটা এরকম কেন। হ্যাঁ, তো শক হওয়ার কোনো কারণ নাই। এটাকে
কাস্টমাইজ করে নিজের মতো করে সেট করে নিতে হয়। আচ্ছা, তাও কথা আছে যে এটা এরকম মানে ফার্স্ট আমি দেখতে পাচ্ছি যে এখানে ওয়ালের কালারটা পেস্ট কালার, এইটা আবার এরকম পেস্ট কালার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ছিল সবুজ, এটা হয়ে গেছে নীল, এটা আবার কি কালার, তাই না? অনেক রকম জিনিস আছে না, এটা তো এরকম ছিল না। LTS 100 দিলাম, 100 স্কেল ঠিক হলো, লেআউট স্কেলটা ঠিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে তাই না, মানে এটা কালার হয়ে গেছে রেড। কেমন হয়ে গেল না জিনিসটা? ফার্স্ট অফ অল লাইন থিকনেসটা আমি অন করলে হয়তো জিনিসটা আসে। এখানে ক্লিক করলে খেয়াল করে দেখবেন ও লেয়ার গুলো কিন্তু ও ইন্টারন্যাশনাল স্কেলে ঠিক যেটা যেরকম হতো সে নিজে জেনারেট করে নিচ্ছে। কিন্তু এটা এইরকম কালার কেন? আমি তো এরকম চাই না। কলামটা হলুদ কেন? আমি তো হলুদ তো দিই নাই আমার ড্রয়িং এ। কেন এরকম? এর কারণ আমরা যখন এটাকে এক্সপোর্ট করি, এই যে এখানে DWG অটোক্যাড থেকে এখানে, তখন এই জায়গাটা জিনিস বলা থাকে যে এটা কোন স্ট্যান্ডার্ডে এটা আউটপুটটা আসবে। এটা ইউজুয়ালি থাকে হলো যে আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস স্ট্যান্ডার্ড AIA, অর্থাৎ আমেরিকা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস যেভাবে কোন ওয়ালটা কি কালার হবে, কত থিকনেসের হবে, কেমন হবে, ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে ঠিক সেভাবে এটা সেটআপ প্যাকেট করা আছে, ও ঠিক সেভাবে আউটপুটটা দিচ্ছে। আমি যদি বলি না আমি AI এর মতো দেখবো না, আমি ISO স্ট্যান্ডার্ড এটা দেখতে চাই, অথবা ISO সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, অথবা আর কোন স্ট্যান্ডার্ড যদি আমার নিজে ক্রিয়েট করা থাকে লোড করে সেভাবে নেওয়া যায়। বোঝা গেছে? এরকম থাকে লোড ফ্রম ফাইল, যেরকম কোনো ফাইল রেডি করা থাকে সেখান থেকে নেওয়া যায়। তো এখন আমেরিকা যেটা রিসার্চ করে দিয়ে রাখছে, ব্রিটিশ যেটা দিয়ে রাখছে, বাইরে কাছে আমার প্রয়োজন আছে? ফার্স্ট অফ অল প্রয়োজন নাই। তারপরও আমরা তো আসলে একভাবে দেখতে অভ্যস্ত, আমি প্রয়োজন নাই তারপর আমি শিখে রাখি, বা আমি একটা কষ্ট করে কালার সেট করলাম, আমি ওভাবে দেখতে চাই, ওভাবে সব সেট করছি, তাহলে আমি এগুলো ফলো করতে চাই না। তাহলে আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে আমরা চাইলে তখন এভাবে ক্রিয়েট করতে পারি। এভাবে আসলে তো নিজস্ব একটা নতুন একটা আমরা চাইলে নিউ দিয়ে আমরা নিজে ক্রিয়েট করতে পারি, যে আমার নিজস্বটা স্ট্যান্ডার্ড তৈরি হবে। এখানে প্রথমে করণীয় হচ্ছে যে আমি এখানে নিউ ক্রিয়েট করব। আচ্ছা, আমি আবার যাই ফাইল, এক্সপোর্ট, ক্যাড, ড্রয়িং। হ্যাঁ, তো এখানে যাওয়ার পরে এই যে নিউ, আমি নিউ ক্রিয়েট করবো। যেখান থেকে নিউ ক্রিয়েট করে আমরা নাম দিয়ে এরপর কি করব, সে আমি নাম দিলাম ওয়েল আপ। এই যেখানে ক্রিয়েট হলো, তাই না? এরপরে আমি কোন জিনিসটা কেমন দেখতে চাই সেই জিনিসটা আমাকে এখানে সেট করে দিতে হবে। সে আমি যদি এখানে লিখি যে ওয়াল, তাহলে ওয়াল চলে আসছে না? এই ওয়ালের কালার আমি কি দেখতে চাই, এখানে কোড নম্বর দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কোড নম্বর দেখে আমি কেমনে বুঝবো? এখানে লেখা আছে যে 110, আমি কেমনে বুঝবো 110 মানে কি? অটোক্যাডে গেলে আমাদের অটোক্যাডে কিন্তু কালারের কোড আছে না, এখানে এইটা যা একটা হুবহু তা। আমি এটা ক্লিক করলাম, ও দেখাচ্ছে ম্যাজেন্টা, আমি এখানে ক্লিক করলাম, ও দেখা 83। তারপরে আমি যখন 83 লিখি এক্স্যাক্টলি এই কালারটাই আছে। হ্যাঁ, আমি যদি বলি এখানে 154, এক্স্যাক্টলি কালারটা 154 আসবে। বুঝতে পারছি? তো এভাবে আনা যায়, কিন্তু এর থেকে সহজ পথ আমি ক্যান্সেল দিই। এর থেকে সহজ পথ আছে আরেকটা। আমরা আবার যাব, এক্সপোর্ট যাব, এখানে যাব, যাওয়ার পর আমি DWG তে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে আমরা এখানে জেনারেল কিছু করব না, ইউনিটের কন্ডিশন এখানে এসে কিছু করার নেই, সলিড এখানে ACIS সলিড এটা ক্লিক করব। ACIS সলিড এটা ক্লিক, আর কালারে গিয়ে আমি বলবো স্পেসিফাইড ভিউ, যেটা আমি টু কালার, যেটা আমি ইউজ করছি। তো তোমার ওস্তাদি করার দরকার নেই, আমি যা দিচ্ছি তুমি তাই করো। আমি এখানে বলে দিলাম স্পেসিফাইড কালার, মানে যেটা আমি স্পেসিফাইড করে দিচ্ছি সেটাই তুমি ইউজ করো, সেটা বললাম আর কি। ওকে, সলিড কি এই দুটাতে কাজ করবো। সলিডে কি বললাম, ACIS স্ট্যান্ডার্ড। প্যাটার্নে চাইলে এখানে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই, বাট এগুলো লাগে না। আমি এবার ওকে করে যদি আমি এবার নেক্সট দিই, নেক্সট দিয়ে যদি আমি ডেস্কটপে আমি দেখাই দিয়ে যদি আমি 01 নাম দিয়ে আমি এবার যদি এক্সপোর্ট দিই, তাহলে 01 নাম এটা ক্রিয়েট হয়েছে না, যে 01, এটা আমি এবার ওপেন করি। এবার দেখা আমি যা দিছি ও সেটাই আনছে। এবার ক্লিয়ার?
টুডি টুডি, এখানে টুডি কিছু নাই, একদম এক্স্যাক্টলি টুডি। আমি যদি ট্রান্সলেশনে ক্লিক করি, এই যে, এবং ফাইলটা খুবই হালকা থাকে এবং ভেরি স্পেসিফিক থাকে। হ্যাঁ, বোঝা গেছে? ভেরি স্পেসিফিক, খুবই হালকা থাকে, এবং এটা যা আমরা বেশি শিখছি সেটাই আউটপুট আসছে। তাহলে মূল বিষয় আসলে এতটুকুই, খুব সহজ। ব্লকটা এটা ও অটোক্যাডের লেয়ার ধরে ও ওভাবে বানাই নিয়ে আসবে। আমি ঠিক যেভাবে আমার থাকবে, যে ও ওভাবে বানায় নেয়। আমি যদি মনে করি যে আমি কলামটা সিলেক্ট করি, ও এখানে একটা বিষয়, প্রত্যেকটা কলাম সেগুলো টুকরো করে ফেলে, ওটা লাইন সে টুকরো করে ফেলে। না, কিন্তু ও ম্যানুয়ালি এটা এনে দিচ্ছে। এটা ক্লিক করলে বাই লেয়ারে থাকে না। আমি যেটা প্রিফার করি, এভাবে সিলেক্ট করার পরে এটাকে আমি বাই লেয়ার করে দিই, বাই লেয়ার। হ্যাঁ, করলে তখন সে চিকন হয়ে গেল না। তখন আমি এখান থেকে তখন আমি ওকে বলে দিলাম যে লেয়ার থিকনেস আমি কি চাই। ঠিক আছে? হ্যাঁ, মানে ওইরকম ভাবে চাই। সত্যি কথা বলতে আমি এগুলোও করি না। আমি অটোক্যাড কনভার্ট করে নিয়ে কলামগুলোকে জাস্ট আইসোলেট করি, কারণ ও তো লেয়ার ধরে ধরে আসে, ওর নামে, ওর টাইপের নামে আসে। আইসোলেট করে পুরো কলামগুলোকে একসাথে ধরে একটা ব্লক করে ফেলি। ব্লক করে জাস্ট কলামগুলোকে এখানে ব্লক করার কাজ করি না। হ্যাঁ, করে জাস্ট এবার এই প্ল্যানটাকে এক্সপোর্ট করে দিই, কাকে সরাসরি পাঠাই দিই স্ট্রাকচার ইঞ্জিনে গেছে। কারণ সে তো কলামগুলো অ্যানালাইসিস সে তার মতো করে কলাম আমাকে আবার দিবে, সবারটা আমার ব্লকে থাকে। বুঝে গেছে? এতটুকুই করি, তাতে করে আমার এটা এটা ইটস মোর দেন এনাফ। আর সর্বোচ্চ যেটা বললাম যে আমি কলামটাকে বাই লেয়ারে করে দিছি, এটাকে কলামটাকে দেওয়ার পর আমি যদি এটাকে এবার মোটা যদি আমি করতে চাই, যে থিকনেস আমি চাই করতে, ঠিক আছে, তাকে থিকনেস সে চলে আসছে। ঠিক একইভাবে একটা ওয়ালকে সিলেক্ট করে যদি আমি দিয়ে যদি আমি বলি এটা বাই লেয়ারে হবে, ঠিক আছে। এরপরে যদি আমরা এখান থেকে দেখা দিই এই ওয়ালটা, এটা সরি, ঠিক আছে, এই যে হয়ে গেল না? প্রিটি সিম্পল। আর এই যে ভিতরে যে দেখা যায়, এটাকে কি করতে হয়, এই যে হ্যাশটা আছে না, এটা যে সিলেক্ট সিমিলার না, সবগুলো সিলেক্ট করে ফেললাম একসাথে, সিলেক্ট সিমিলার দিয়ে দিয়ে এটা এই হ্যাচে এসে আমি যদি ওকে বলে দিই তুমি এটা সলিড নাও, রেড নাও, গল্প শেষ। এত ট্রিম করা লাগলো না। বুঝে গেছে? মানে এটা হচ্ছে সহজতর পথ। আর এনাফ টাইম থাকলে বসে বসে ট্রিম করি, অসুবিধা নেই। অটোক্যাডে যেটা হয় আর কি, আমার দরকার নেই, তো প্রয়োজন নেই। ঠিক আছে, যে ব্লক করে আমি স্ট্রাকচার পাঠাই দেবো। এবার ওখান থেকে চ্যানেল আমাকে জিনিস পাঠাই। দ্যাটস ইট। তো এই হচ্ছে ফাইনাল আউটপুট পর্যন্ত। তাহলে কিভাবে একসাথে একটা বা মাল্টিপল ফাইল সিঙ্গেল ক্লিকে আমরা এক্সপোর্ট করব, পিডিএফ অথবা অটোক্যাড, সে টেকনিকটা আমরা জানলাম, এবং কিভাবে পেজ সেট আপ করতে হবে সে টেকনিকটা জানলাম। অটোক্যাডের মতন লিমিট সেট করো, সাইজ নাও, তাই না? অনেকগুলো টাস্ক অটোক্যাডে করি, এত কাহিনী এখানে নাই। এখানে আমি যখন পিডিএফ করতেছি, প্রতিটা পেজের জন্য প্রতি পেজে একটা একটা করে লেআউট আসবে। একটা লেআউটের ভিতরে আপনি যদি দুটো ব্র্যান্ড ইনসার্ট করেন তাহলে ওভাবেই আসবে, অর্থাৎ একটা পেজ অটোক্যাড যখন আমি এক্সপোর্ট করতেছি ঠিক সেম ফ্যাশনে আমি যে লেআউট করে দিই, অটোক্যাডে ঠিক লেআউট, প্রত্যেকটা লেআউট ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ফাইল আসবে। অটোক্যাডে কিন্তু প্রতিটা লেভেল একটা করে আসবে, এটা কিন্তু সে মার্কস করে একটা ফাইল বানাবে না। অটোক্যাডে সেটা করবে, এটা পিডিএফ এ করবে। হ্যাঁ, এটা অটোক্যাডে করবে না, এবং সেটা স্ট্যান্ডার্ডও না, ওটা করবে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইল তৈরি করবে। যদি যেমন আমি রিসেন্টলি প্রায় 120 পৃষ্ঠার একটা ওয়ার্কিং ড্রয়িং অটোক্যাড ক্লায়েন্ট আমার কাছে অটোক্যাড চাইছে, তাকে আমি অটোক্যাড এক্সপোর্ট করছি, সে 120টা ফাইল সে আমাকে বানিয়ে দিচ্ছে, ওটাকে জিপ করে আমি পাঠাইছি। এবং এইটাই প্র্যাকটিস আমরা এক্সিস ডিজাইনের সাথে কাজ করছি, যেটা বলছিলাম ওরা হচ্ছে স্ট্রাকচারাল কনসাল্টিং ফার্ম, আমেরিকান। ওরা আমাদেরকে যখন ফাইল পাঠাতো প্রত্যেকটা ক্যাডার ফাইল ইন্ডিভিজুয়াল, এবং এটাই প্র্যাকটিস ইন্টারন্যাশনালি, এটাই প্র্যাকটিস। ক্যাডার ফাইল ইন্ডিভিজুয়ালি হবে, পিডিএফ মার্জ হবে, বা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে পিডিএফ। বুঝে গেছে?
তো এ পর্যন্ত sure. এর কারণ হচ্ছে আমি ড্র করছি আবার রিড্র করছি কেন জানি এটা হচ্ছে মানে আপনি যখন বেসিং করতেছেন বেসিং একটা স্ল্যাগ অপশন আছে স্যার এটা হচ্ছে বেসিনটা বসানোর বেসিন আউটলাইন করে যে পাঁচ করে দিতে হবে দ্যাটস ইট। আচ্ছা আমি ফ্লোর ফ্লোর দিয়ে বেসিনটা আমি আঁকি কোথায় আছে আমি আচ্ছা অর্ডার ফ্লোর দিয়ে আমি ড্র করি দিয়ে সে কিচেন কোথায় আছে ধরলাম এখানে এবার এটা ফ্লোর থেকে 2 ফিট 9 ইঞ্চি উপরে আচ্ছা ওইটা উপরে দেওয়াই আছে এবং এটা আসবে হলো কিচেনের জন্য আমরা বানাইছিলাম না 4 ইঞ্চি এই 4 ইঞ্চি না সে আমি এটা এরকম দিলাম এবং এই মাপটা এখানে 2 ফিট দিলাম এই জিনিসটা ওয়ালে ঠিক ধরলাম যে সেন্টার পর্যন্ত ঢুকে থাকবে জাস্ট অ্যাঙ্কর হয়ে থাকতেছে ভিতরে দিয়ে ওকে করলাম ওকে তাহলে এখানে ভিউ রেঞ্জে কি আছে লেভেল 4 ফিট উপরে আচ্ছা আমি যে একটু আগে ড্রটা করলাম ও কোন ফ্লোরে ড্র করলাম ফার্স্ট ফ্লোরে বাই মিস্টেক এটা ফার্স্ট ফ্লোরে চলে গেছে আমি গ্রাউন্ড ফ্লোরে যাই এখানে তাহলে এটা ছিল আমার সেই স্ল্যাব এবার আমি কি আনবো প্রেসে কম্পোনেন্ট না বেসিনটা আনবো নোট ফ্যামিলি এটা বেসিন কোত্থেকে আনবো প্লাম্বিং এর আইটেম গুলা এখানে আর্কিটেকচারাল আচ্ছা আমি একটা বেসিন নিই পিকচার সিঙ্ক সে ফর এক্সাম্পল আমি এটা নিই ওপেন এলিভেশন ফ্রম 0 হয়ে আছে না আমার কি করতে হবে 2 ফিট 9 একটু আগে 2 ফিট 9 দেখাইছিলাম না 2 ফিট 9 নিলাম আমি এটাকে আগে বসাই বসানোর পরে এবার আমি এটাকে একটু ওয়ার ফ্রেম মোড়ে একটু দেখি কোথায় বসছে এখন বসছিল আচ্ছা অসুবিধা নেই আবার আমি কম্পোনেন্ট গ্রাউন্ড ফ্লোরে 2 ফিট 9 দেখায় না কেন কোনো কিছুকে হাইড করা ছিল এখানে আচ্ছা আমি একটু দেখি এখানে বলেছ আমি মনে হয় কাজ করতে গিয়ে কখনো এটাকে এই যে তো আগে মনে হয় হাইড করছিলাম না হাইড তো করি নাই অন্য একটা আইটেম নেই জানি না এটাতে কোনো ইস্যু আছে কিনা এটাকে দেখাচ্ছে এটা দেখাচ্ছে ওটার সাথে কোনো ইস্যু আছে কিনা বলতে পারবো না এটাকে আমি আর ও আরো সে এটা এরকম বললাম এটাই এখানে কেন দিলাম এটা দিতে হবে এই পাশে ঠিক আছে এটা এবং এটা সিলেক্ট করি দুই ফিট 9 অন্য কোনো লেভেলে আচ্ছা আমি আগে এটাকে bx
ও এই জন্য এটা উপর দিকে উঠে গেছিল, কেন জানি। এটা আমি কিসে ড্র করছি, এটা কি সিলিং এ ড্র করছি নাকি? কিন্তু এখানেই আছে, এটা স্ল্যাব এসে দেখাচ্ছে এখানে। বাট এটার হাইটে যদি আমি যাই, কাউন্টার হাইট 3, আচ্ছা 2 ফিট 9, ঠিক আছে। অ্যাপ্লাই, এবার প্রপারলি বসছে না। আচ্ছা এবার আমি আসি যে এখানে কি করব, এই যে স্ল্যাব যেটা, হ্যাঁ, ডাবল ক্লিক করে আমার কাজটা কি, ট্যাপ ট্যাপ, এখানে একটা লাইন, একটা লাইন, একটা লাইন, এটা একটা লাইন, তাই না? আমি যদি এভাবে করে দিই, এটা হয়ে গেল না? ঠিক আছে, জাস্ট ওকে পাঞ্চ করে দিতে হবে, এটা সিম্পল। এটা না হওয়ার কোনো আসলে রিজন নাই। না না, স্ল্যাবের ভিতর আমরা যদি হোল করতে চাই, এটার ভিতরে নতুন করে আবার একটা, ওইটাকে এডিট করে আবার ড্র করে, তাই না? এই তো। ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত। ও ইনশাল্লাহ